আছে, তাহলে শিখেশীল বাবু নবগ্রহ স্তোত্র আপনি পাঠ করুন, দিয়ে আমরা শুরু করি। ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্বপেং মহাদূতিম ধান্তারিং সর্বপাপগ্নপন তস্মি দিবাকরম দিব্য শঙ্খ তুষারাব্যং ক্ষীরোদার্ণবম সম্ভাবম নমামি শচিনং ভক্তা সম্মুখর ভূষণম ধরণী গর্ভ সম্ভুতং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গ নমাম্যহম প্রিয়ঙ্গকলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধম সম্মং সর্বগুণোপেতম নমামি শচিনম সুতম ধরো ধরো দেবতা নাম সতনম সুতম দেবতানামিষীনাঞ্চং গুরুং কনম সন্নিভম বন্ধভূত তিলোকেশং তং নমামি বৃহস্পতিম হিমকুন্দ মিনালবং দত্তানং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারম ভার্গবং প্রণমাম্যহম নীলাঞ্চন চয় প্রক্ষং রবিসূত মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতং বন্দে ভক্ত সৈনসচরম অর্ধকায়ং মহাগুরুম চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়ং সুতম রুদ্রং তং রাহু প্রণমাম্যহম পলালধূম শঙ্কাশম তারাগ্রহ বিমর্দকম রুদ্রং রুদ্রত্বকং ক্রম তং কেতু প্রণমাম্যহম। ওম তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা, ক্লাস নাম্বার হচ্ছে 35। তো 35 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব যে এ যাবৎ আমরা গ্রহের প্রতিকার সম্পর্কে কি শিখলাম সে ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করব। আপনাদের কার কি প্রশ্ন আছে সেগুলো একটু শুনবো, জানবো, বুঝবো যে আপনারা প্রতিকার কিভাবে সিলেক্ট করবেন, একজন মানুষের কল্যাণ কিভাবে করা যাবে জ্যোতিষশাস্ত্র দ্বারা, তার জন্য আমাদের প্রস্তুতি কি, এগুলো আপনাদের কাছ থেকে সর্বপ্রথম যে আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন একটি প্ল্যানেট দেখে, একটি হাত দেখে কিভাবে তার বিশেষ কথা হচ্ছে যে মানুষ বিপর্যস্ত হয়ে জ্যোতিষের কাছে আসবে, জ্যোতিষ কিভাবে তাকে উপকৃত করতে পারে, শুধু কি রত্নপাথর দিয়ে, না এর সঙ্গে আর কোনো কিছু দ্বারা সম্ভব, বা কোনো বুদ্ধি পরামর্শ দিয়ে। বিশেষ করে জ্যোতিষ মানে একজন পরামর্শক, তো সেই পরামর্শগুলো কোন দিকে যাবে, সেই পরামর্শগুলো আমরা কিভাবে দিব, এটি আপনাদের কাছ থেকে একটু শুনি। তারপরে আমরা দেখি ক্লাসের দিকে কিভাবে যাওয়া যায়, সেটা আমরা যাব। সর্বপ্রথম এই ব্যাপারে সর্বপ্রথম যিনি বলবেন তিনি হচ্ছেন, আচ্ছা, বাবুল কুমার দেবনাথ, সর্বপ্রথম আপনার কাছ থেকেই শুনি যে আপনি আহ, এই যে প্রতিকারের 9টি ক্লাস করলেন, তো একজন মানুষ যখন আপনার কাছে আসবে, তো আপনি কিভাবে তার আহ, প্রতিকার দিয়ে, কিভাবে পরামর্শ দিয়ে তাকে আপনি কল্যাণ করতে পারেন। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। যখনই ওই ব্যক্তি আসবে তখন এর কুশল মঙ্গল জানাবো। তারপরে আপনার ওর যদি কোনো কুষ্টি করা থাকে বা ঠিকুজি থাকে, ও দেখে তারপর ও কোন দশাতে আছে, ওই দশার বিপরীতে কোন দশাটা আমরা ভালো আছে, কোন স্থানটা ভালো আছে, কোন গ্রহটা ভালো আছে, ঠিক আছে। তো ওই গ্রহটাকে আমরা আরো শক্তিশালী করার জন্য ওই হিসাবে আমরা প্রতিকার দিতে পারি। আর ওকে ভালো সাজেশন দেওয়া যায় যে তুমি এই গ্রহের প্রভাবে পড়ে আছো, এই গ্রহের প্রভাব গুলা কি কি, ওইগুলা তুমি একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সময়টা বলে দিতে হবে, এই সময় করতে হবে। আর যে স্তোত্রম আছে, ও যদি হিন্দু হয়ে থাকে তাহলে ওই স্তোত্রম গুলা পারায়ণ করার জন্য ওকে বলা হয়। নমস্কার। হ্যাঁ, নমস্কার, ধন্যবাদ। বাবু টিটু দাস, ত্রিপুরা, আপনি কিছু স্যার নমস্কার স্যার। নমস্কার। স্যার কি বিষয়ে স্যার বলবো স্যার? মানে বলবেন হচ্ছে যে আমরা 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ
রবি থেকে আমরা কেতু পর্যন্ত যে 9টি গ্রহের প্রতিকারের 9টি ক্লাস আমরা করলাম। তো এই প্রতিকার দ্বারা আমরা কি শিখলাম, এবং এই প্রতিকার মানব কল্যাণে, যেহেতু জ্যোতিষী একজন পরামর্শক, তো একাধারে পরামর্শক আবার আর একদিকে বিশেষ করে মানুষ উম, সমস্যাগ্রস্ত হয়ে জ্যোতিষের কাছে আসবে, তার কল্যাণ করার জন্য আমরা কোন কোন দিকগুলোকে দেখব, দেখে কিভাবে আমরা প্রতিকারাদি নির্ণয় করব, এবং মানুষের কল্যাণ করার জন্য আমাদের প্রস্তুতি কি কি প্রস্তুতি থাকবে। স্যার নমস্কার স্যার, সকলকে অভিনন্দন, শুভেচ্ছা। স্যার, এই যে মানুষ আমাদের কাছে আসলে এই যে প্রস্তুতি নেওয়ার পদ্ধতি, এটা কিন্তু স্যার আমি জানি না। এই আমাকে স্যার এই ক্লাসটা শিক্ষা দেননি, আপনি আমাদের দেননি, হুম। বা আমি জানি না, হয়তো উপস্থিত ছিলাম। তবু স্যার, আমার সাধারণ সেন্সে আমি বলার চেষ্টা করছি। প্রথম, মানুষ আসলে তো আমাদের একটা sense যে যে কাছে মানুষ আসছে, হ্যাঁ, কমপক্ষে সে যাতে সহানুভূতি পাই, মনে শান্ত থাকে, মনে একটা তার মনের কথা দিয়েও যাতে তারা একটু খুশি করতে পারে। কোনো অবস্থাতেই যাতে আমাদের আচার আচরণে দম্ভ, অহংকার, আমি বড় জ্যোতিষ, আমি বড় কিছু জানি, এই সেন্সটা যাতে আমাদের প্রকাশ না পাই। এবং এই সেন্সটা আমাদের লক্ষ্য রাখতে হবে, প্রথম নিজের ফলটাকে লক্ষ্য রাখতে হবে। যদি আমি অহংকারী হই, তাহলে আমি কিসের জ্যোতিষ, তাহলে আমারই তো অনেক ফল্ট। তারপর তার তার তাকে এমন কথা বলা যাবে না, সে যতই যদি সামনে বিপদে থাকে, এমন কথা বলা যাবে না যে সে আরো হতাশাগ্রস্ত হয়ে যায়। যেটি বলতে হবে সেটা যাতে তার মানসিক শান্তি থাকে, মনে শান্তি থাকে, ওই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তারপর দেখতে হবে স্যার, যে লোকটা আসলো, যে আপনি বললেন যে একটা লোক আসলে সে কোন বয়সে আসলো, সে ছাত্র জীবনে আসলে তার পড়াশোনা, কর্মজীবনে আসলে কর্ম, আর তারপরে তারপরে স্যার শেষ বয়সে আসলে তার পারিপার্শ্বিক পরিবেশ, তার ছেলে সন্তান, সে কিভাবে কাটবে, শরীর অসুস্থ কিনা, ওই বিষয়গুলি দেখতে হবে। তো ছাত্র জীবনে আসলে প্রথমে এখানে আমি মনে করি পড়াশোনার সাথে সাথে তো অবশ্যই তার স্বাস্থ্য লগ্নটাও তার দেখতে হবে, স্বাস্থ্য দেখতে হবে, দেখতে হবে তার পিতার পরিবেশটাও দেখতে হবে, দেখতে হবে তার গৃহর পরিবেশ, তার যদি গৃহে শান্তি না থাকে, এই বিষয়টা দেখতে হবে। পিতার অবস্থান দেখতে হবে, তদুপরি দেখতে হবে তার পড়াশোনার জগৎটা, ছাত্র হলে তার পড়াশোনার জগৎটা কোনো বাধা আছে কিনা, এই বিষয়টা স্যার দেখতে হবে। আর যদি স্যার যুবক আসে, বেকার অবস্থা, নিশ্চয়ই তার কর্মজীবন দেখতে হবে। তো কর্মজীবনের ক্ষেত্রে স্বাস্থ্য তো প্রতি ক্ষেত্রেই দেখতে হবে। কর্মজীবনের ক্ষেত্রে কোন সময় সত্যিকারী কর্ম হবে, সে কি বিবাহের পরে হবে, না পুত্র সন্তানের পরে হবে, না 1-2 বছর পরে বর্তমান যে দশা অন্তর্দশা চলছে এটার পরে হবে, বা সে যে কর্মটা করছে সেই গ্রহের সাপোর্ট পাচ্ছে কিনা, নাকি তাকে পরামর্শ দেব যে আপনি অন্য কর্ম করেন, এই বিষয়টা স্যার দেখতে হবে। আর এই কর্মের ক্ষেত্রেটা দেখতে হবে, স্বাস্থ্য সেটাও দেখতে হবে। তারপরে তার যদি দেখা যাচ্ছে কোনো স্বাস্থ্যের আঘাত টাঘাত আসবে, শারীরিক অসুস্থ হবে, এগুলিও তাকে একটা সামান্যভাবে একটা ইঙ্গিত দিয়ে হালকাভাবে বোঝাতে হবে, সতর্ক করার জন্য। আবার বেশি বললে যাতে কষ্ট হয়, সে হতাশ না হয়, সেই বিষয়টা স্যার লক্ষ্য রাখতে হবে। তারপরে স্যার আরেকটা প্রধান বিষয়, এখন আমি বললাম যে আপনার এই এত টাকা রত্ন লাগবে, এত টাকা রত্ন লাগবে, তখন যদি তখন গরিব মানুষ অনেকে স্যার আসে, তাদের তো সবার আর ক্ষমতা নেই স্যার টাকা দিয়ে রত্ন, কমপক্ষের জন্য একটা কিছু অন্ততপক্ষে মন্ত্র পাঠের করা যায়, এই চেষ্টা মধ্যে রাখতে হবে। আর সে তো স্যার একটা 100 টাকা দিয়ে হোক, 200 টাকা দিয়ে বুঝি যে আমাদের আসছে, তো জ্যোতিষ বাবুর কাছে আসলো, এটা আমি কিছুই তাকে দিতে পারলাম না,
তা আমি তো মানুষ হিসেবে কি কাজ করলাম স্যার? 100 টাকা সে দিয়েছে, এক বড় কথা না, সে আশা করি তাহলে ওকে তারে মন্ত্র দিতে হবে। আর যে কেউ যদি করতে না চায়, সেই তাকে বলতে হবে দেন, হ্যাঁ, গাছের মূল দেন, আপনার আল্লাহর কাছে, আপনার দেবতার কাছে প্রার্থনা করেন, আর গাছের মূল দেন। ওইগুলি কমপক্ষে স্যার বক্তব্য খালি হাতে যাতে না চাই, এটা মানুষের কাছে আসছে তো অনেক আশা নিয়ে, এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। তার প্রণাম নেবেন, যা বলার চেষ্টা করলাম। হ্যাঁ, তবে আপনার কথা থেকে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ উঠে আসলো, সেটি হচ্ছে শিক্ষা বয়সে যখন আসবে তখন তার পারিপার্শ্বিক অবস্থান বলতে পিতামাতা দেখতে হবে। হ্যাঁ, অবশ্যই যে পিতার অবস্থান, পিতার সামর্থ্যই নেই বা পিতাই নেই বা ধরুন মাতাই নেই, তাহলে সে লেখাপড়া করার জন্য বা লেখাপড়ায় বাধা হচ্ছে তার জন্য জ্যোতিষের কাছে আসছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে বংশগতভাবে সাপোর্ট পাচ্ছে না, সে কারো সাপোর্ট পাবে কিনা, আদৌ সে পড়াশোনা করতে পারবে কিনা, বা সে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাবে, স্বপ্ন তার আছে, যোগ্যতাও তার আছে, কিন্তু সে যেতে পারছে না, কোনো সহযোগিতা পাবে কিনা। সেই সহযোগিতা আবার দেখা যাচ্ছে পিতা দিনমজুর, তার সেই সহযোগিতা করার মতো সামর্থ্য নেই। তো সেই সামর্থ্য নেই, সামর্থ্য সে কোথাও থেকে পাবে কিনা। তখন আমরা কি করব? তখন তার চতুর্থ ভাব দেখবো বা তার মিত্র ভাব দেখবো, তার সপ্তম ভাব দেখবো, এইভাবে দেখে তারপর আমরা চিন্তা ভাবনা করব যে আসলে সে সাপোর্ট পাবে কিনা। যদি পায় তাহলে সেদিক থেকে বলবো। তখন আমরা বলবো যে তুমি এই দিকে চেষ্টা করো, এই দিকগুলোতে চেষ্টা করলে হয়তো তোমার জীবনের সেই সাপোর্টটা বা সেই স্বপ্নটা পূর্ণ হতে পারে। এটা একটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক এবং খুব ভালো দিক। তো এইভাবেই যদি আমরা চিন্তা চেতনা করি তাহলে আমরা অবশ্যই একজন ভাগ্যফল প্রত্যাশী যখন আমাদের কাছে আসবে, তখন সবাই যে সেই ছাত্র জীবনে সে আসছে সে যে মূল্যবান রত্ন পরিধান করতে পারবে তা তো নয়। তখন তার ইষ্ট দেবতাকে সে আরাধনা করবে, বা ধরুন আমরা যে গ্রহের মূল আছে সে মূলগুলো ব্যবহার করার পরামর্শ দিতে পারি, ধাতু ব্যবহার করার পরামর্শ দিতে পারি। যে কোনো ভাবে হোক, কথা হচ্ছে সে কোন পথে যাবে সেই দিকটা আগে নির্ণয় করে সেই দিকে তারপরে সাপোর্ট কতটুকু দিতে পারি তার জন্য আমরা চেষ্টা করতে পারি। খুব সুন্দর আপনার বক্তব্য, খুবই ভালো লাগলো। তো এবার হচ্ছে শিখেশীল বাবু, আপনি বলুন, আপনি ভাগ্যফল প্রত্যাশী কেউ আসলে আপনি তাকে কি পরামর্শ দিবেন? আমরা যেহেতু 1 থেকে 9 পর্যন্ত 9টি গ্রহ নিয়ে আমরা আলোচনা করেছি, 9টি গ্রহের প্রতিকার নিয়েও আমরা আলোচনা করেছি। তার মধ্যে ধরুন টিটু বাবু বলেছেন যে একজন ভাগ্যফল প্রত্যাশী আসলে আমরা কিভাবে তাকে মেনটেন করব এটি আমি ক্লাসে শিক্ষা দেইনি। তো বিভিন্ন ক্লাসের ভিতরে কিন্তু এই কথাগুলো উঠে আসছে যে হ্যাঁ, আমরা কিভাবে একজন ভাগ্যফল প্রত্যাশীর প্রেডিকশন করব, এটি বিভিন্ন ক্লাসে যদি সম্মিলিতভাবে যোগ করা হয় তাহলে এগুলো উঠে আসছে। তারপরেও যেগুলো বাধা রয়েছে আমি এর পরবর্তীতে আলোচনা করব, যেহেতু উনি বলেছেন যে আমরা এই ধরনের ক্লাস পাইনি। তো তারপরেও আপনি আপনার অভিজ্ঞতা থেকে এতদিন ক্লাস করে কি পেলেন, কিভাবে আপনি একজন ভাগ্যকুল প্রত্যাশীর কল্যাণে আপনি নিয়োজিত থাকতে পারেন? আমি আমিও টিটু দাদার সাথে একমত। উনি যেগুলো বলছেন ইম্পর্টেন্ট টপিক গুলাই তুলে ধরেছেন। তো তার সাথে আমি কিছু অ্যাড করব, ওনার সম্পূর্ণ কথাই গ্রহণযোগ্য। আর আমি যেটা অ্যাড করতে চাচ্ছি, সেটা যখন আসলো তখন আমি ওই টাইমটাকে আগে আমি নোট করব, সে কোন টাইমে আসলো। হ্যাঁ, তখন এই টাইমটাকে নোট করব না, নোট করার পরে কেন আসলো এই টাইমটাকে যদি ইউটিলাইজ করা যায় অনেকটাই ফাইন্ড আউট হয়ে যাবে। টাইমটাকে নোট করব, নোট করার পরে দেখবো যে সে কি আমাকে পরীক্ষা করতে আসছে, না একেবারে ফেয়ারলি আমার কাছে আসছে তার প্রবলেমের জন্য। যদি সে আমাকে পরীক্ষা করতে আসে, সেটা আমি যদি বুঝতে পারি, তখন তার আমি কোনো প্রেডিক্ট করব না। ফার্স্ট বলবো আজকে হবে না, বা কোনো ছলে বলে কৌশলে তার প্রেডিক্ট আমি নেব না। আর যদি না ফেয়ারলি মন থেকেই আসে তখন নিব। নেওয়ার পরে প্রথমে আমি তার চার্ট যখন ওপেন করব, প্রথমে আমি গুরুত্ব দেব অবকাহারা চক্রের। আমি আগে নেটাল চার্টের মূল্যায়ন করব না, আগে আমি অবকাহারা চক্রকে মূল্যায়ন করব। এই অবকাহারা চক্রে আমি তার চরণ এবং করণকে প্রথম প্রায়োরিটি দিব। তার কোন করণে জন্ম, কোন চরণে জন্ম,
এই চরণকরণ যদি আমার গ্রহণযোগ্য হয়, যেমন যদি স্থিরকরণ হয় আমি তার প্রেডিক্ট করতে যাব না। স্থিরকরণ হলে আমি তার ভাই আপনার দ্বারা সম্ভব না, আপনি এই কিছু টিপস দিয়ে দিব, আপনি এগুলো এগুলো করেন, কিন্তু আমি কোনো রেমেডিয়াল মেথডে তার প্রসেসে, আমি বিশেষ করে আমার ব্যক্তিগত জীবনে স্থিরকরণের জন্ম হলে আমি তাদের আনপ্রেডিক্টেবল যেটা আমি বলবো, ওইখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। আর যদি চরকরণের জন্ম হয়, এখানে একটু না না এখানে একটু খোলাসা করেন যে আপনি স্থিরকরণে হলে কেন ওখান থেকে বেরিয়ে আসবেন। স্থিরকরণ আমাদের শাস্ত্রীয় ব্যাখ্যা, স্থিরকরণটা তার ভাগ্যটাকে ইমপ্রুভ করা সোট আপ, কারণ তার ভাগ্যটা স্থিরকরণের জন্ম মানে ভাগ্যটা এখানে স্থির করে দেওয়া হয়েছে। কারণ তার এখান থেকে যদি ইমপ্রুভ করতে চাই, সেখানে 100টা পেশেন্ট ধরলে ওই আমাদের 5টা পেশেন্ট বেটার ফল পাইতে পারে, কিন্তু 95টা, কারণ স্থির যাদের ওদের প্রত্যেকটা কাজ স্থির হয়ে আছে, সৃষ্টিকর্তা একবার স্থির করণে তাদের জন্ম দিয়েছে। আর সেই সাথে যদি চরণ 1 চরণ বা 4 চরণ পাওয়া যায় তাহলে তো আরো মেলিফিক। সেই ক্ষেত্রে আমি তার চার্ট আমি নিব না, আমার ব্যক্তিগত মতবাদ। কারণ স্থিরকরণ প্লাস 1 চরণ বা 4 চরণ পেয়ে গেল, তো এই জায়গায় আমি তাকে, আমি যেভাবে তাকে রিলিজ করে দিব তার প্রেডিক্ট করব না। কারণ এইসব ক্ষেত্রে হয় কি, তাদের প্রেডিক্ট করতে গেলে আমরা রেজাল্ট দিতে পারি না, ইন টাইমে তো রেজাল্ট হবেই না, স্লোলি কাজ করে তাদের ভাগ্যগুলা, স্লোলি। আর রেমেডিয়াল এমনি অন্যান্য চরকরণে যে রেমেডিটা কাজ করবে, স্থিরকরণে সেই রেমেডিটা এত ফাস্ট কাজ করবে না, সেখানে সময় নেবে। এতে পেশেন্ট হবে কি, এমনি 3 মাস সময় লাগলে তখন 6 মাস 9 মাস সময় লাগবে, তখন একটা অ্যাস্ট্রোলজারের প্রতি অনীহা এসে চলে যাবে, উনি কি বলতেছে, হ্যান বলতেছে, আমরাও তো বুঝাইতে পারতেছি না ওনাকে, স্থিরকরণ চরণকরণ তো আমি বুঝাইতে পারতেছি না, উনি তো এটা বুঝবে না কোন করণে জন্ম, এটা তো আমি বুঝতেছি। এর জন্য আমি ব্যক্তিগতভাবে আমি যখনই চেম্বার করবো আমি এই দিকটা অবকাহরা চক্রটাকে আমি বেশি মূল্যায়ন করব, তারপরে আমি যাব নেটাল চার্টে। আর দাদা যেটা বলেছেন টিটুদা সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু আমি এইটুকু অ্যাড করতে চাই যে কেন আসলো, আর তার সব সাথে যেটা দেখতে হবে আমি তার পরমায়ুটা দেখবো, পরমায়ুটা আমি দেখবো, সেটা ফাইন্ড আউট করবো না, নিজে দেখবো যে আসলে আসছে তার আয়ু আছে নাকি। সে বলছে যে এখন তার 18 বছর, তার চাকরি দরকার, সে পড়াশোনা করতেছে স্টাডি, তার জানার জন্য আসলে যে তার চাকরি হবে কিনা। হ্যাঁ দেখলাম যে 27 বছর যে চাকরি যোগ আছে, এখন 27 বছর পর্যন্ত পৃথিবীতে লংজিটিভিটি করবে নাকি সেটা দেখার বিষয়, সে থাকলোই না চাকরি যোগ আছে, সেটা কি হবে। সো এটা আমি নিজে আগে ফাইন্ড আউট করে নেবো, সে পৃথিবীতে থাকবে কি থাকবে না, দ্যাট টাইমে সুস্থ থাকবে না অসুস্থ থাকবে, এটা দেখার পরে তারপরে তার চাকরির ব্যাপারে আমি করব, প্রেডিক্ট করব। তো সর্বোপরি টিটু দাসদার সাথে একমত, কিন্তু আমি সেটা করব, আমি দেখবো আমাকে ইন শর্টে বলতে হয় আমাকে পরীক্ষা করার জন্য আসছে নাকি, বা সত্যি কোনো কারণে আসছে নাকি। সত্যি কারণে আসলেই তার অবকাহারা চক্র যদি আমার সাথে অ্যাডজাস্ট করে, আমি যে সূত্র জানি সেই সূত্রের সাথে যদি অ্যাডজাস্ট করে আমি তার প্রেডিক্ট করব। আর যদি অবকাহারা চক্র আমার সাথে অ্যাডজাস্ট না করে আমি তার প্রেডিক্ট করব না। আমি এটা আমার মতামত। এই তো। ধন্যবাদ। তাহলে আপনার বক্তব্য থেকে আসলো যে ভাগ্য পূর্ব নির্ধারিত, এই পূর্ব নির্ধারিত যদি থাকে তাহলে আমরা এখান থেকে কিছুই করতে পারবো না, এক্ষেত্রে আমরা বেরিয়ে আসবো, একটি কথা। আর 2 নম্বর কথা আসলো আপনার যে ভাগ্য পূর্ব নির্ধারিত, আরেকটি কথা হচ্ছে আপনি কি বললেন যেন, আয়ু। আমি অবকাহারা চক্র আয়ু, স্থির করণ চর কোন। হ্যাঁ এটা আয়ু। নেই, আয়ু আছে কি নেই। তো আমরা আয়ু বিচারের এখনো ক্লাস করিনি, আয়ু বিচারের ক্লাস অবশ্যই হবে এর সামনে। তো ভাগ্য পূর্ব নির্ধারিত কিনা সেটি আমরা দেখব, যদি পূর্ব নির্ধারিত ভাগ্য থাকে তো দৈবের উপরে কারো হাত নেই, আমরা সেখান থেকে সরে আসবো। এটি তো ভাগ্য পূর্ব নির্ধারিত কিনা বা ভাগ্য আহ সেই এর উপরেও কিন্তু ক্লাস দরকার আছে, যে ভাগ্য যদি পূর্ব নির্ধারিতই থেকে থাকে, যে হ্যাঁ রামচন্দ্র তো বনে যাবেই, এটা আর কিছু করার নেই, তো সে তো জানতো না। বা ধরুন ওই যে লক্ষিন্দর, বেহুলা লক্ষিন্দর সর্পদংশনে মারা যাবেন, বা উম, বাসর ঘরে তার সর্পদংশন হবে। তো এই যে বিষয়গুলো, রাবণ নরবানরের হাতে মারা যাবে, তাহলে রামচন্দ্র জন্মের 60,000 বছর আগে যদি রামায়ণ রচিত হয়, তাহলে সেই রামায়ণ দেখে তো অনেকেই জেনেছে যে রাবণ মারা যাবে নরবানরের হাতে। তাহলে এটি পূর্ব নির্ধারিত ভাগ্য। তাহলে রাবণ কেন আহ ব্যক্তিগতভাবে উনি জ্যোতিষ পছন্দ করতেন, উনি কেন জ্যোতিষ রাখতেন, উনি কেন নিজেকে অমরত্ব লাভের জন্য চেষ্টা করেছিলেন, এমনকি অমর বাণ উনি কেন এই স্ফটিক স্তম্ভের মধ্যে রেখেছিলেন, এই যে চেষ্টা, এই চেষ্টা বল কি ওখানে প্রয়োজন আছে কিনা সেটিও কিন্তু আমাদের ক্লাসে জানার প্রয়োজন আছে। তাহলে আরেকটি ক্লাস কিন্তু ওখান থেকে বেরিয়ে আসলো, যে পূর্ব নির্ধারিত ভাগ্য প্ল্যানেট দেখে আমরা কিভাবে বুঝবো যে এটি ভাগ্য পূর্ব নির্ধারিত অর্থাৎ স্থির, আর এটিকে
চলমান করার কোনো প্রক্রিয়া আছে কিনা তার একটি ক্লাস কিন্তু বেরিয়ে আসলো। সুন্দর, অসংখ্য ধন্যবাদ। এবার বলবেন শ্যামল কান্তি মণ্ডল, কয়রা, খুলনা। স্যার আমি তো ক্লাসগুলো কন্টিনিউ করে যাচ্ছি। আসলে অনেক ভিতরে যেতে পারিনি। হ্যাঁ। আহ, প্রতিকারের ক্লাসগুলো সবই করেছি, প্রতিকার সম্পর্কে জেনেছি। প্রেডিকশন দেওয়ার মতো অবস্থানে আমার অভিজ্ঞতা এখনো যায়নি, আমি শুধু দেখেই যাচ্ছি স্যার। ও আচ্ছা, ধন্যবাদ। তাহলে এবার বলবেন দেবদাস কার্জি, দেবদাস কার্জি বাবু, আপনার ওপিনিয়ন কি? স্যার আমি অল্প পরে বলছি, একটু ব্যস্ত। ও একটু পরে বলছেন, আচ্ছা। নীরজ কান্তি রয় আছেন লাইনে? আচ্ছা স্যার, নমস্কার স্যার। আমি টিটুদা এবং এই সিকেশিলদার আলোচনাটা শুনছি, আমার ভালো লাগছে যে ওনারা আসলে কিভাবে একটা হরোস্কোপ বা একজন জাতককে বিশ্লেষণ করেন। সাধারণত আমি আমার এই ক্লাসের আলোকে আমি যে জিনিসটা দেখি সেটা হচ্ছে, একটা জাতক যখন আমার কাছে আসে তখন আমি তাকে কিছুক্ষণ বসে তাকে কিছু পর্যবেক্ষণ করি, অন্য কথাবার্তা বলে পর্যবেক্ষণ করি, তারপর তারে আমার কাছে নিয়ে আসি এবং তার বর্তমান অবস্থাটা আমি আগে বিশ্লেষণ করি, সে কি অবস্থায় আছে। মোটামুটি আমি একটা আন্দাজ করার চেষ্টা করি সে কেন আমার কাছে আসছে, তার প্রশ্ন তো থাকেই। এবং তার চার্টে আমি যে জিনিসগুলো দেখি, তিনটা জিনিস আমি সবার আগে দেখি, সেটা হচ্ছে তার বর্তমান অবস্থা, তার পারিবারিক অবস্থা, তার কেরিয়ারের অবস্থা, তার কোন জায়গায় প্রবলেমটা আছে, এবং তাকে কে পরিচালনা করতেছে, কোন গ্রহটা তাকে বেশি সাপোর্ট দিতেছে বা ডিসসাপোর্ট দিতেছে, ওই জিনিসটা আমি খেয়াল করি। আর সেই অনুযায়ী তার সাথে বিশদ আলোচনা করে আমি সবার আগে কাউন্সিলিংটা পছন্দ করি। তার নেগেটিভ সাইড গুলা, তার কোন জায়গায় দুর্বলতা আছে সেগুলা তুলে ধরি এবং সেগুলা যাতে সে রিকভারি করতে পারে, ওভারকাম করতে পারে সেভাবে পরামর্শ দিই। আর সে যদি আমার কাছে প্রতিকার চায়, হ্যাঁ ঠিক আছে, এখান থেকে উত্তরণের অন্য কোনো প্রতিকার আছে কিনা, তখন আমি রেমিডিয়াল যে আপনার রত্ন বা যেগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি। তার আগে আমি প্রতিকারে যাই না, জাতক না চাওয়া পর্যন্ত আমি প্রতিকারে যাই না। কিন্তু তার ওই টোটাল ব্যাপারগুলো আমি তার সামনে তুলে ধরি যে আপনার অবস্থাটা এরকম, আগামীতে এতদিন পরে এরকম হইতে পারে, আপনার পিছনে এরকম ছিল, এখন আপনি চিন্তা করবেন যে আপনার এই জায়গায় সংশোধন আসলে আপনি নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই মোটামুটি এই বিষয়গুলো আমি দেখার চেষ্টা করি স্যার। ধন্যবাদ। তাহলে নীরজ বাবুর কাছ থেকে আর কোনো ক্লাসের সূত্র বের হলো না। আচ্ছা, সুরভি বিশ্বাস দেব, আপনি বলুন। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার যদি কেউ রেমেডির জন্য আসে তাহলে অবশ্যই তাকে তো মানে সে তো অবশ্যই কোনো প্রবলেম নিয়ে এসেছে, সেক্ষেত্রে তো আহ কিছু রেমেডি না হোক অ্যাটলিস্ট তার জন্মছক এটা একটু বিচার করতেই হবে। প্রথমত যেটা, সেটা হচ্ছে যে তার হরোস্কোপ দেখার পরে তার চার্টের যে নেগেটিভ প্ল্যানেট গুলো আছে সেগুলো কিছুটা বিচার বিশ্লেষণ করতে হবে, যে সে এসেছে তার কোন সমস্যা সেটা ধরার চেষ্টা করতে হবে, যে তার আসলে সে কি কি সমস্যার জন্য এসেছে সেইটা বিচার বিশ্লেষণ করে তারপরে গিয়ে আহ, সেগুলোর আলোকে একটা সাজেশন দিতে হবে। সেইখানে যদি তার কোনো আহ, প্রতিকার দরকার হয় সেক্ষেত্রে প্রতিকারের কথা আসবে। দেখা গেল যে তার তেমন কোনো সমস্যাই নেই, তার চাকরির যোগ আছে কিন্তু বিলম্বিত হচ্ছে, সেক্ষেত্রে তো আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়তো তার চাকরিটা হবে 6 মাস 1 বছর পরে। তাকে শুধু শুধু আমি একটা রিমিডি হয়তো ছোটখাটো কিছু টোটকা বা টিপস দেওয়া যেতে পারে, কিন্তু বিশাল কোনো গ্রহরত্ন পড়িয়ে শুধু শুধু তাকে আরো মানে করার দরকার নাই। যে আগে তার আসলে মেইন কি সমস্যা সেইটা আগে নির্বাচন করতে হবে। সেটা যদি অনেক সিরিয়াস প্রকৃতির হয় সেক্ষেত্রে আমার সেই যে প্ল্যানেটটা ক্ষতিকর সেই প্ল্যানেটটার ক্ষতি দিকগুলো কিভাবে আমি বাদ দিতে পারি, বা যেগুলো পজিটিভ, বা সে আরো একটা জিনিস যেটা পজিটিভ গ্রহ সেই গ্রহটার পজিটিভিটি বাড়িয়ে দিয়ে যদি কোনোভাবে সেই নেগেটিভ গ্রহটাকে আহ তার সাইড ইফেক্টটা কমানো যায় সেটা প্রথম চেষ্টা করতে হবে।
তার মেইন পয়েন্ট গুলো, যে কি জন্য সে এসেছে, কোন প্ল্যানেটটা তার খারাপ আছে, কি জন্য সেই ফল ভোগ করছে, সেইটা আইডেন্টিফাই করতে হবে, তারপরে তার রেমেডিতে যেতে হবে স্যার। এটা হচ্ছে আমার মতামত। খুব সুন্দর, ধন্যবাদ। সুবীর মহন্ত বাবু আছেন লাইনে? হ্যাঁ স্যার, আসলাম স্যার, লাইনে আসলাম। আজকে নমস্কার স্যার। আমার প্রশ্ন ছিল, হ্যাঁ নমস্কার, শুভ সকাল। শুভ তো সকাল। আমার প্রশ্ন ছিল যে আমরা 1 থেকে 9 পর্যন্ত, রবি থেকে কেতু পর্যন্ত আমরা যে 9টি গ্রহের প্রতিকার নিয়ে 9টি প্রতিকার করলাম, এর ভিতরে আমরা অনেক কিছু জানলাম যে এই প্রতিকার এই এই ক্ষেত্রে প্রয়োগ করব। তো একজন মানব যখন ভাগ্য জানার জন্য আমাদের কাছে আসবে বা মানুষ সমস্যাগ্রস্ত ভাবে আসবে, তো আমরা কিভাবে তাকে প্রেডিকশন দিতে পারি বা তাদের কোন কোন দিকগুলো দেখতে পারি, কিভাবে সেই মানবের কল্যাণ করতে পারি, এর জন্য আমরা কি প্রস্তুতি নিব? স্যার একটু ইন্টারফেয়ার করি স্যার, আমি আসলে আপনার প্রশ্নটা শুনি নাই। আমি হ্যাঁ। ওনাদের আলোচনার ভিত্তিতে আনসার দিচ্ছি। হুম। আমি তার যখন দেখি তখন তার কোন জায়গাগুলো খারাপ আছে সেগুলো কিন্তু আমার মাথায় ঢুকে দিই। হুম। যখন আমি তাকে প্রেসক্রাইব করি যে আপনার এই জায়গাগুলো খারাপ আছে, এখানে আপনার প্রতিকার প্রয়োজন, কিন্তু হুম। সে ইচ্ছাকৃতভাবে প্রতিকার আমার কাছে না চাইলে আমি প্রতিকার দিকে যাই না, তখন কাউন্সিলিং এ চলে যাই। এইখানে ব্যাপারগুলো এরকম স্যার। তো প্রতিকার আমার মাথায় নিয়ে নেই যে তার এই জায়গাগুলো আমাকে নজর দিতে হবে এবং এইখানে তাকে সংশোধন নিয়ে আসতে হবে, এইখানে তাকে চিকিৎসা করতে হবে, এরকম বিষয় আর কি স্যার। হুম। ধন্যবাদ। তো এইবার বলুন, সুবীর হ্যাঁ মহন্ত। স্যার, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। তো যে বিষয়টা আমি আপনি যে প্রশ্ন রাখছেন, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রেমেডির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ না মানুষ খুবই পীড়িত হয়ে, খুবই অসুবিধায় পড়ে, কিংবা কোনোভাবে যন্ত্রণা উপভোগ করে তারপর মানুষ জ্যোতিষীর কাছে আসে, বা কোনো প্রতিকার নেওয়ার জন্য বা কোনো একটা কারণবশত সে আসে হুম। কিছু লাভে, কিছু পাওয়ার আশায়, বা সেখানে গেলে হয়তো আশা আছে কিছু না কিছু ভালো হতে পারে, এই আশায় কিন্তু মানুষ আসে আমাদের কাছে। তো আসার পরে দেখা যায় অনেক অনেক ক্ষেত্রে মানুষ নিষ্ফল হয়ে যায়। নিষ্ফল হয় কারণ আছে, তার অনেকগুলো কারণ আছে। সেটা আমার এই সামান্য জীবনের প্র্যাকটিসের অভিজ্ঞতায় উপলব্ধি করেছি। অনেক লোক আমার কাছে এসেছে, তারা তাদের ব্যক্তিগত জীবনে তারা অনেক কিছু ভালো মন্দ পেয়েছে, সেগুলো আমাদের কাছে এসে ব্যক্ত করে। আমি যখন বলি যে না এটা এইরকম না, এটা এইরকম, তখন তারা খুবই আনন্দ লাভ করে এবং তারা খুবই আমার কাছে আসে এবং বলে যে হ্যাঁ এটাই হওয়া উচিত। তো অনেকের রাতে আমি যেমন আমি কিছু উদাহরণ দিব। আপনি যে প্রশ্ন করেছেন, প্রশ্নটার এক কথায় ব্যাখ্যা হতে পারে না, কারণ এটি একটা বিশাল, এই রেমেডি বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হলো আমরা মানুষের কি করে সেবায় নিয়োজিত হব, প্রথম কথা। কারণ কি, মানুষ আমাদের কাছে আসে, কেন আসে? তাদের একটা আশা, ভরসা, বিশ্বাস এসব নিয়ে আসে যে আমরা আমাদের কাছে আসলে কিছু পাবে। মানুষের যে যে জানতে, এই জীবন যাত্রা কালে যে এত মানুষের দুঃখ, দারিদ্রতা, দুর্ভোগ, হ্যাঁ সবকিছুই আছে। মানুষের টাকা পয়সা থাকার পরেও মানুষের মনে করে শান্তি নেই, সুখ নেই, অনেক কিছু মানুষের ফেস হয় এই জগতে। তো সেগুলোর কারণে আমাদের কাছে আসে। তো সেইটার অনেক অনেক জ্যোতিষীরা আছে যারা এই সুযোগটা নিয়ে, এই যে মানুষ পীড়িত অবস্থায় আসছে, দুঃখিত অবস্থায় আসছে, অনেক রকম কারণে আসে, এই সুযোগটা নিয়ে কিন্তু অনেক অনেক রকম ভাবে মানুষের কিন্তু একটা সরলতার সুযোগ নিয়ে তাদের কিন্তু অর্থ হয়তো কিছু আদায় করার চেষ্টা, নিজের অর্থ বৃদ্ধি করার চেষ্টাতে কিন্তু সবাই ব্যাধিগ্রস্ত আছে, সবাই ব্যস্ত। এই জায়গাটা থেকে আমাদেরকে দেখতে হবে যে যেভাবে পারি না কেন, যার যেভাবে থিওরি, এক জ্যোতিষ শাস্ত্র বিশাল, এই জ্যোতিষ শাস্ত্রের কোনো শেষ নেই, অগাধ শাস্ত্র বলা হয় শাস্ত্রে। তো এই জন্য যার যতটা জ্ঞানের পরিধি, যার যতটা জ্ঞানের সীমা, সেখানে থেকে সেই ব্যক্তিটির চেষ্টা করতে হবে যে এই দিকটা ভালো দিকে তার আছে, সে যতটা ভালো করা যায় আমার সাধ্য মতো যতটা আছে, না পারলে না করে দিতে হবে। আমার গুরুদেব, যিনি আমার শিক্ষাগুরু ভক্তি জীবনে, তিনি একটা কথা বললেন যে সবকিছু জানবো এটা হতে পারে না, মানুষ সবকিছু জানতে পারে না। সবকিছু জানবো তাও হতে পারে না। আমি কাছে না কেউ আসলে বলে আমি যদি না পারি না করে দেওয়াটা ভালো,
তাহলে সেই লোকটা কমসে কম মিসগাইড হবে না কমসে কম মিসগাইড হবে না। কিন্তু অনেকে আসে, আমরা দেখা যায় না পারলে সেটা নিয়ে কামড়াকামড়ি করি, গোঁজামিল দেই, কিছু না কিছু একটা করে ছেড়ে দেই। সে পরবর্তীতে সেই লোকটা হয়তো তার কোনো কাজ হয় না বা হলো না, সে পরে কিন্তু আর এক জায়গায় গিয়ে তখন হয়তো তার তাই একরকম পরিস্থিতি হয়ে যায়। তো সেক্ষেত্রে বিশেষ করে যা যেটা জ্ঞানের পরিধি, যা যত জ্ঞানের সীমা আছে, যা যত জানে, সেই অনুসারে আমরা ভালো করার চেষ্টা করব। আমরা একটা জায়গায় বসেছি যখন, নিশ্চয়ই জ্ঞান কিছু কিছু আছে। আমরা যখন একটা জিনিস শেখার চেষ্টা করছি, নিশ্চয়ই কোনো না কোনো সবারই আহ, একটা করে অনুভূতি আছে কি করে মানুষকে ভালো করা। যেমন এই যে সুরভি দিদি একটা কথা বললেন, খুব সুন্দর কথা। এটা আমি খুবই আমার মনে লাগলো লাস্ট টাইম ওনার কথাটা শুনলাম, যে আইডেন্টিফাই করা মানুষের কি লাগবে, সে কেন এসছে, মানুষটা কেন এসছে আমার কাছে। নিশ্চয়ই তার কোনো একটা, সে নিশ্চয়ই কোনো একটা হয়তো তার একটা ঝামেলা বা তার একটা হয়তো দুর্ভোগ, তার অশান্তি, তার একটা কোনো হয়তো মনোপীড়িত, তার হয়তো সামাজিক, চারিত্রিক এবং ব্যবহারিক এবং আর্থিক সব দিক থেকে কোনো একটা হয়তো কমতি আছে, সেই কারণে সে এসেছে। সেটা আইডেন্টিফাই করা সবচেয়ে একটা ভাইটাল বিষয়। তারপর রেমেডির দিকে যাওয়া, সেবার রেমেডি নিতে পারবে কিনা সেটাও বিষয় আছে। তবে যারা সৎ বৈধ হয় তারা কখনোই এই রুগীর কথা মতো রেমেডি করে না। রুগীর কথা মতো তারা কিন্তু কখনোই এই ওষুধ দেয় না। যেটা বুঝতে পারে যে হ্যাঁ এটা তার লাগবে, তাদের সত্যিকার তার জীবন উন্নতি হবে, যে কারণে সে এসছে সেই কারণটা দূরীভূত হবে, সেটা যদি আইডেন্টিফাই করে দেওয়া যায়, তবে সেই ব্যক্তিটা অবশ্যই উপকৃত হবে। এবং আমরা সেই কাজে নিয়োজিত আছি যে মানুষ কল্যাণে আমরা নিয়োজিত নিয়োজিত আছি, সেইটাই আমাদের থাকা দরকার। এবং মানুষকে ভালোবাসা দরকার, খুব ভালোবাসা তাকে, তাকে ভালোবেসে তার সঙ্গে আচরণ করে, তাকে বুঝিয়ে না বললে হয়তো তাকে অনেক রকম কনসাল্টিং কথা, সুন্দর মিষ্টি বাক্য দিয়ে কথা দ্বারা অনেক কাজ হয় কিছু কিছু। হুম, সেগুলো দেখার বিষয়। তা আমি এখানে রেমেডির কথা কিছু বলবো না, কারণ রেমেডি সব ব্যক্তি বিশেষে যা যেন সেটা সব দেওয়া যাবে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু মানুষের ভালোর জন্য বসে আছি, মানুষের ক্ষতি করার জন্য না। তো স্যার আমার এইটুকু বলার ছিল। আমি তো ক্লাসের প্রথম থেকে নাই, তবু আপনার প্রশ্ন অনুসারে আমি কিছু কথা বললাম আর কি, মনের থেকে। যদি ভুল ত্রুটি হয়ে যায় স্যার ক্ষমা করবেন। হ্যাঁ, আমি আশা করেছিলাম। আমার- আমি বলবো স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলুন দেবদাস কাজী বাবু, বলুন। জ্যোতিষ সম্পর্কে তো আমার মানে অভিজ্ঞ একদম অনভিজ্ঞ, যেটা সত্যি কথা। তবুও আমি যেটা দেখবো, আমি এখনো বসার চিন্তা ভাবনা করি নাই, বা হুম। আমার দেরি আছে, অনেক কিছু জানার বাকি আছে। মেনলি আমার কথা হচ্ছে, আমি যদি বসি তাহলে জাতকের অবশ্যই বয়স দেখবো, সে কিসের জন্য আসছে, আহ পড়াশোনার জন্য আসছে না চাকরির জন্য আসছে না অর্থকড়ি, সেই ব্যাপারগুলো আগে মানে বোঝার চেষ্টা করব। তারপরে একটা নির্দিষ্ট কিসের জন্য আসছে সেইটার উপর ডিপেন্ড করে আমি যদি যতটা পারি দেওয়ার চেষ্টা করবো। মানে আমি একবারে অত প্রেডিকশনে যাব না, শুধু জাতক যে জন্য আসছে সেটা জানার চেষ্টা করবো আর তার চেষ্টা করবো আর কি, এটুকুই আর কি। কিভাবে জাতক উপকৃত হয় আমি সেদিকেই চেষ্টা করব, এটা হচ্ছে বিষয়। সেই দিকে চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, উপকৃত হয়, যেন জ্যোতিষ দ্বারা অপকৃত না হয়, এটা হচ্ছে আপনার কথা। দেখুন। না হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দেখুন, আমার আজকে এই কথাগুলো আপনাদের কাছ থেকে জানার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে 1 থেকে আমরা 35 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা গেছি। তার ভিতর বাকি যে ক্লাসগুলো হবে কিসের উপর হবে সেটি ধরেন আমি আমার মতো তো নির্ধারণ করে রেখেছি। তো আপনাদের এখানে ক্লাসগুলো আপনারা কিভাবে দেখতে চান? যেমন আমরা জানি যে শনি চন্দ্র যুক্ত হয়েছে মানে বিষ যোগ তৈরি করেছে। তো এই যে বিষ যোগ তৈরি করেছে মানে কি, সে বিষ পানে মারা যাবে বা ওই বিষ যোগে, বিষ দোষে সে কি ধ্বংস হয়ে যাবে? আমরা কিন্তু মিডিয়ায় যদি হাত দেই বা জ্যোতিষ শাস্ত্রের যদি একটু ইতিহাস খুঁজি বা যদি জ্যোতিষ শাস্ত্রবিদদের অনেক প্রেডিকশন যদি দেখি, তো শনি চন্দ্র যুক্ত হয়েছে মানে বিষ যোগ তৈরি করেছে, অর্থাৎ এর জীবনে আর কিছু হবে না। আবার এমনও দেখি যে রাহু বৃহস্পতি যুক্ত হয়েছে, গুরু চণ্ডাল দোষ তৈরি করেছে। তো এই গুরু চণ্ডাল দোষে অর্থাৎ এর আর কোনো কিছু হবে না। এটি যেমন শিকেশীল বাবু বললেন, ভাগ্য যদি পূর্ব নির্ধারিত হয় তাহলে আমি স্থিরকরণে যদি জন্ম হয়
তাহলে সেক্ষেত্রে আমরা বেরিয়ে আসবো, কারণ ওই ব্যক্তির ভাগ্য আর পরিবর্তন হবে না। অর্থাৎ তার যা আছে তাই নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হবে, আমরা তার কোনো কল্যাণ সাধন করতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা ওখানে আর চেষ্টা করব না। তাহলে গুরুচণ্ডাল দোষ ধরুন, এই যে প্রায় ধরেন 9-10 মাস ধরে গুরুচণ্ডাল দোষ চলছে, তাহলে এই সময় যে শিশু জন্মাবে সেই শিশু কি জীবনে প্রতিষ্ঠা পাবে না? জীবনে কি সে কোনোদিন ভালো কিছু হবে না? এমনকি কালসর্প দোষে যারা জন্মেছে, কালসর্প দোষ যখন শুরু হয় তখন দেখুন যে ওই প্ল্যানেটে শুধুমাত্র একটি পক্ষ বাদে, বিশেষ করে সব সময় যখন রবি চন্দ্রের ডান পাশে থাকে তখন কৃষ্ণপক্ষ হয়, মানে রবির ডাইনে যখন চন্দ্র থাকে তখন কৃষ্ণপক্ষ হয়, আর বামে থাকলে শুক্লপক্ষ হয়। তো ধরুন গ্রহগণ এক সাইডে আছে, তো যে কোনো একটি পক্ষে আমাদের এই কালসর্প দোষটি খণ্ডায়। অর্থাৎ চন্দ্রটি যখন আহ শুধুমাত্র গ্রহের এক সাইড থেকে চন্দ্র যে 15 দিন মানে অপর সাইডে ঘুরবে, তখন কালসর্প দোষ থাকবে না, কিন্তু 15 দিন অন্তর অন্তর আবার সে কালসর্প দোষে জন্মাবে। তাহলে ওই জাতকের জীবনে কি আর কোনো কিছু হবে না? তাছাড়া ধরুন, যেমন আমরা শনি চন্দ্র বীর্যোগ, তারপরে রাহু বৃহস্পতি যে গুরুচণ্ডাল দোষ, তাছাড়া ধরুন চন্দ্র বৃহস্পতি যুক্ত হয়ে জীব যোগে জন্মগ্রহণ করেছে, তাহলে ইনি কি 500 বছর আয়ু পাবে? যেহেতু জীব যোগ, জীব কিনা সেখানে যোগ তৈরি করেছে, মানে জীবন, নতুন জীবন পাবে, বা জন্মগ্রহণ করার পরে সে পুনর্জন্ম পাবে, বা সে জীবনে অনেক বড় কিছু হবে। আবার ওই যুগেও কি সেই লোক কুলি মজুর হবে না বা দিন মজুর হবে না? তো সেই ক্ষেত্রে আমরা গ্রহগণকে বেছে বের করব। তো আমাদের কথা হচ্ছে যে ক্লাস 35 নাম্বার, অর্থাৎ অর্ধেকের বেশি আমরা অতিক্রম করেছি। আমরা কথা দিয়েছি যে 60টি ক্লাস করব। দেখুন, আজকে কিন্তু ক্লাস করার কোনো মানসিকতাই আমার মধ্যে নেই। তো কেন নেই? যে সকালবেলায় আসলাম, আমি 8টা 10 মিনিটে আসছি, আমার আসতেই 10 মিনিট লেট হয়ে গেছে। তো আমি এত দ্রুত দৌড়ে আসছি, দৌড়ে এসে একা একা ক্লাস ওপেন করেছি, আবার বোর্ডে লিখছি। তো এইগুলো করেও দেখছি যে উপস্থিতি মাত্র 4 জন। তো তখন 9:30 বাজে, তারপরেও উপস্থিতি নেই। তো আবার আমি সুজনের সাথে আলাপ করতেছি, তাহলে রাত্রে ক্লাস ছুটি দিয়ে দিই, যেহেতু কালকে আমি ঢাকা যাব। তো আর এই ক্লাস আজকে আর করে কি হবে? আমরা যেহেতু গত ক্লাসে বললাম যে এই শুক্রবার ক্লাস হবে, কিন্তু সেই ক্লাস হবে, এখানে উপস্থিতির মাত্রা খুবই কম। তার মানে ভালো লাগছে না। তো এত ব্যস্ততার মধ্যেও যে হ্যাঁ, ক্লাসের সময়টা আমি রেখে আমি সেই অনুযায়ী যথাসময়ে ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে এসে আমি ক্লাসের জন্য রেডি হলাম, কিন্তু যারা আহ, শিক্ষার্থী তাদের কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এখান থেকে আমরা আর কোন কোন ক্লাসগুলো গুরুত্বপূর্ণ সেই ক্লাসগুলোর দিকে যাব। যেমন হ্যাঁ, আমরা শিখেশীল বাবুর প্রশ্ন থেকে আমরা দুটি বিষয় তো আয়ু নির্ণয় আমরা শিখবই, এমনকি জটক বিচার এটা আমরা শিখবো। তাছাড়া ধরুন হয়তো আমরা এই নবতারা চক্র এগুলো শিখতে সময় লাগবে না, সান্নাড়ি চক্র, নবতারা চক্র এগুলো আহ এক এক ক্লাসে দেখা যাচ্ছে 3-4টা শেখা যাবে। যদি আপনাদের ওই বেসিকটা যদি থেকে থাকে, যাদের ভিতরে আছে, তারা আমার মনে হয় যে এটি সূত্র ধরিয়ে দিলে, যেমন অ্যাফিমেরিজ দেখা একদিনেই এটা কমপ্লিট, মানে এক ক্লাসেই, এটা তার বেশি আর লাগবে না, পরবর্তীতে একটু চর্চা করলে। কিন্তু সেই চর্চা করার মানসিকতা বা ক্লাসগুলোকে আমি আমার মতো নিলে কি আদৌ আপনারা ক্লায়েন্টদের বা আপনারা সেই ভাগ্যফল প্রত্যাশীদের কল্যাণ সাধন করতে পারবেন, নাকি আপনাদের ভিতর থেকে আর কোনো কিছু জানার আগ্রহ বা শেখার আগ্রহ রয়েছে? এই ধরনের প্রশ্ন নিয়েই হচ্ছে আপনাদের কাছে আমার এই প্রশ্নগুলো ছিল। তো আমরা যেগুলো বেসিক, যেগুলো না হলে নয়, সেগুলো আমি এমনিই দিব। কিন্তু আমরা যে 9টি ক্লাস করলাম, রাশিফল লেখা শিখলাম, কিন্তু 1 সপ্তাহ পার হয়ে গেল, একজন সিঙ্গেল ব্যক্তিও কিন্তু একদিনের রাশি লিখে পাঠাননি, যে একটা দিনটা কেমন যাবে, রাশিটা কেমন হবে, যে তার দিনটা কেমন যাবে। তো এটি কিন্তু আমি পাইনি একজনেরও। তো এই যে পেলাম না, তার মানে কি? হতাশা আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যে তাহলে এই যে বক বক করে আমার লাভ কি হচ্ছে? আসলে আহ কি হচ্ছে, লাভ আর লস তো সেই সৃষ্টিকর্তাই জানেন।
তবু করার দরকার, দায়িত্ব যেহেতু নিয়েছি সেহেতু আমার করে যেতে হবে এই 60তম নাম্বার পর্যন্ত। তো কথা হচ্ছে যে আনন্দ থাকতেই হবে। একটি লোক বিরহ যন্ত্রণা নিয়ে আসবে, কিন্তু তাকে আহ, যদি এমনও প্রেডিকশন দেওয়া হয় যে তুমি তো তোমার জীবনের অন্তিম কালেই আসছো, আর জীবন আর কয়দিনেরই বা আছে, তাহলে এর জন্য আর তোমার আসার প্রয়োজন কি জ্যোতিষের কাছে? এটি যদি কথা হয় তাহলে কি হলো? মানুষ তো দেখুন, যেদিন মারা যাবে সেদিনও আইসিইউতে যায়, সেদিনও ভাবে যে আরেকটি দিন যদি আমি বেঁচে থাকতে পারি, আর একটি ঘন্টা যদিও আমার সন্তানদের পাশে থাকতে পারি। এই ইচ্ছা তো মানুষের থাকেই। তো সেই ইচ্ছা নিয়েই আসছে। তাহলে তাকে আমরা সেই বিপর্যস্ত অবস্থায় কিভাবে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, সেটি হচ্ছে আমরা তখন তার, বিশেষ করে আমাদের কয়েকটা পদ্ধতি তো আমরা শিখতেছি, আমরা নিউমারোলজি শিখতেছি, আমরা অ্যাস্ট্রোলজি শিখতেছি, আমরা পামিস্ট্রি শিখতেছি। তাহলে এর মাধ্যমে আমরা কিভাবে, এমনকি হোরারি অ্যাস্ট্রোলজি যেটা জ্যোতিষ, মানে উম, যেটা হচ্ছে গোচর বিচার, এই গোচর বিচারটা শিখছি। দশা অন্তর্দশা আমরা এখনো শিখে পারিনি, কিন্তু দশা অন্তর্দশার অনেক আলোচনা হয়েও আসছে, আমরা অনেকে জানিও এখানে। তো সেই অনুযায়ী আমরা প্রেডিকশন করব। তো আমার উদ্দেশ্য ছিল যে এখান থেকে যে আমরা ক্লাসগুলো কোনভাবে সাজালে আমরা এর পরবর্তী যে 24টা 24টা ক্লাস থাকবে, এই 24টা ক্লাসে আপনাদের চাওয়া পাওয়া কি, সেই দিকগুলো যদি বেরিয়ে আসতো, তাহলে ধরেন আমার মনটা বেশি তৃপ্ত হতো, এবং আমি বুঝতাম যে হ্যাঁ আসলে আপনাদের এই দিকগুলো জানার রয়েছে। যেমন বাবু, টিটু বাবু একটি প্রশ্ন আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছিলেন যে সিংহ লগ্নের ক্ষেত্রে ভাগ্যস্থানে পাপ বুধ অবস্থান করেছে। আমি ক্লাসে বলেছি যে এটি শুভ ফলদাতা হবে। তো সিংহ লগ্নের ক্ষেত্রে ভাগ্যস্থানে বুধ বলতে ধরুন মেষে বুধ, তো সেটি শুভ ফলদাতা হবেন, সে ধনপতি এবং আয়পতি। তো ধনপতি এবং আয়পতি ভাগ্যস্থানে অবস্থান করছেন, তার শুভযোগ পাপ গ্রহ সিংহ লগ্নের ক্ষেত্রে বুধ এবং শুক্র দুটি গ্রহ পাপ গ্রহ। তো মঙ্গল আর বৃহস্পতি কিনা এই লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ, আর বৃহস্পতি শুক্র যদি সম্বন্ধ তৈরি করে তাহলেও কিন্তু রাজযোগ হয় না। তো বৃহস্পতি মঙ্গল, ওই সরি, বৃহস্পতি শুক্র সম্বন্ধ তৈরি করলে সিংহ লগ্নের ক্ষেত্রে কখনোই রাজযোগের কারক হয় না, কারণ শুক্র পাপ এই জন্য, আর বৃহস্পতি শুভ কারক গ্রহ এই জন্য। ওই তেলে আর জলে মেলে না, বা দৈত্য গুরু কুলগুরুর মিলন ঘটে না এই জন্য। যাও, এটা আমরা জানি। তো এটি মঙ্গলের গৃহে সিংহ লগ্নের ক্ষেত্রে চতুর্থ, এবং ভাগ্যপতি মঙ্গল হচ্ছে শুভকারক গ্রহ। তো এইবার কথা হচ্ছে বুধের সঙ্গে মঙ্গলের কোনো শত্রুতা নেই, কিন্তু মঙ্গলের সঙ্গে বুধের শত্রুতা রয়েছে। তো সেই মঙ্গলের সঙ্গে বুধের শত্রুতা রয়েছে, তাহলে মঙ্গলের ঘরে বুধ গিয়ে অবস্থান করছে ভাগ্যবান। আমার কথা হচ্ছে, যদি আমি ওই ক্লাসে কি বলেছি আমি আর ওই ক্লাসটি টেনে দেখিনি, বা আমার ওইটা দেখার সময়ও হয়নি। তো ক্লাসে বলেছি শুভ যোগ হতে পারে বা শুভ হয়, মানে ওনার প্রশ্ন মোতাবেক আমি শুভ বলেছি। তো ধরুন, যখন চতুর্থ ভাগ্যপতি মঙ্গল ধনপতি এবং আয়পতিকে পাপ গ্রহ, সে তার ঘরে গিয়ে অবস্থান করছে, তাহলে এই ব্যক্তির ভাগ্যে, মানে বিশেষ করে আয় উপার্জন বা তার ধন সম্পদ হতে পারে বুধ বালক গ্রহ, বুধ পাপক গ্রহ, কিন্তু তার ধনভাগ্য এবং আয় ভাগ্য এটি সে ভাগ্য স্থানে মঙ্গলের ঘরে গিয়ে বসে আছে। মঙ্গল এই লগ্নের সিংহ লগ্নের ক্ষেত্রে শুভ কারক গ্রহ, তো সে শত্রু হতে পারে, কিন্তু মঙ্গলের ঔদার্যে, মঙ্গলের শক্তি সামর্থ্যে, মঙ্গলের ধৈর্য সাহসে, মঙ্গলের মনোবল জনবলে সেই বুধ কি কোনো বুদ্ধিমত্তা পেতে পারে কি পারে না? যদি পায় তাহলে কিছু পাবে, আর যদি না পায় তাহলে পাবে না। এটি হয়তো ভুল যদি বলে থাকি তাহলে ভুল। তো এটি আমি খুঁজে দেখিনি, কিন্তু দেখবেন যে যখন সিংহ লগ্ন, তার আমরা দেখতেই পাচ্ছি যে ধনপতি এবং আয়পতি বুধ, সে লগ্ন সাপেক্ষে পাপ হতে পারে, লগ্ন সাপেক্ষে একটি গ্রহ পাপ গ্রহ। তো পাপ গ্রহ যে কখনোই শুভ ফল দেবে না, এটি পাপ গ্রহ কখন শুভ ফল দেয় আর কখন অশুভ ফল দেয়। তাছাড়া শুভ গ্রহগুলো শুভ ফল দিতে পারছে না, কেন দিতে পারছে না, সে কেন দেয় না, এই পার্থক্যগুলোকে আমরা কিন্তু এখনো খুঁজে বের করিনি, বা এই ধরনের ক্লাস কিন্তু এখনো হয়নি। যদিও ওই ক্লাসের মধ্যে কম বেশি আলোচনা হয়েছে, কিন্তু
এটি কিন্তু হয়নি। যদিও আমরা বলেছি যে নেগেটিভ গ্রহ নেগেটিভ ঘরে অনেক সময় শুভ ফল দেয়, কারণ নেগেটিভিটি অনেকটা কমায়। এর ভিতর দিয়ে আমরা কিছু কিছু বিষয় বের করেছি। যেমন ধরুন তুলা লগ্নের ক্ষেত্রে মঙ্গল পাপ গ্রহ, আবার মঙ্গল তো মারক গ্রহ। তাহলে তুলা লগ্নের ক্ষেত্রে ধনপতি সপ্তমপতি সে যেমন পাপ গ্রহ তেমনি মারক গ্রহ, তাহলে পাপ আর মারক একই কথা। কিন্তু তুলা লগ্নের ক্ষেত্রে ধনপতি আর সপ্তমপতি এ ধরেন ভাগ্যস্থানে গিয়ে বা কর্মভাবে গিয়ে অবস্থান করেছে। তাহলে ভাগ্যস্থানে অবস্থান করলে বুধের ঘরে, কর্মভাবে গেলে চন্দ্রের ঘরে অবস্থান করেছে। তাহলে এই যে পাপ এবং মারক গ্রহ চন্দ্রের ঘরে যে কর্মভাবে যখন নিচস্থ হচ্ছে, তাহলে ধনপতি আর সপ্তমপতি মারক গ্রহ এবং পাপ গ্রহ সে নিচস্থ হচ্ছে। তার মানে তার কি পাপস্থতা কমছে, বা তার ধরুন যে মারকত্ব দোষ কমছে। কিন্তু যখন সে ভাগ্যভাবে অবস্থান করছে, তখন মঙ্গলের কিন্তু শত্রু বুধ, আর সে বুধের ঘরে গিয়ে অবস্থান করছে ভাগ্যভাবে। তখন ওই শত্রু গৃহে অবস্থান করার কারণে দেখা যাচ্ছে সেই মঙ্গল তার সেই রকম ফল দিতে পারছে না। কিন্তু একটি কথা কিন্তু আমরা বলেছি যে মিথুনের মঙ্গল শক্তিশালী, অর্থাৎ তখন কিন্তু ওই জাতকের মধ্যে যেমন শক্তি সামর্থ্য, ট্যালেন্টেড, বা ধরুন তার যে আধিপত্য বিস্তার করার ক্ষমতা, এটি কিন্তু তার ভিতরে আসবে। তখন বুধ অস্তাচলে গেল কি গেল না, এটি মঙ্গল কিন্তু দেখতে চাইবে না। কিন্তু ধনপতি সপ্তমপতি মঙ্গল সে কিন্তু তার ঔদার্য বজায় রাখবে। তখন কিন্তু তার মারকত্ব দোষ বাড়বে, অর্থাৎ তার অশুভত্ব তখন কিন্তু বাড়বে, কিন্তু অশুভত্ব কখনোই কিন্তু কমবে না। তো মঙ্গলের অশুভত্ব কি? তখন ওই ধন সঞ্চয়ে বাধা সৃষ্টি করবে ধনপতি। সপ্তমপতি দাম্পত্য জীবনে কিছু অশান্তির সৃষ্টি করবে, দাম্পত্য জীবন নিয়ে ভাগ্যের কিছু বিড়ম্বনা, বিবাহের পর কিছু ওই দুজনের মধ্যে রাগ যে ক্রোধ, এগুলো এগুলো হয়তো বাড়িয়ে দেখা যাচ্ছে একে অপরের অর্থ নিয়ে টানাটানি। এমনকি এক সঙ্গে জমি কিনলো, একজনের অংশ বিক্রি করে দিল, বা কেউ স্বর্ণ বিক্রি করে দিল, স্বামী স্ত্রীকে মানছে না, স্ত্রী স্বামীকে মানছে না, সম্মান শ্রদ্ধা দেখাচ্ছে না, এরকম দিকগুলোতে চলে যেতে পারে। তো রাগজেদ। হ্যাঁ, রাগ জেদ ক্রোধ অহংকার বাড়িয়ে দিতে পারে এগুলোর কারণে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমি বলতে চাই যে আপনাদের ভিতর থেকে এভাবে বেরিয়ে আসুক যে 60টি ক্লাসের আমরা এখনো 24টি ক্লাস পাবো। তো 24টি ক্লাসের প্রয়োজনীয়তা কি? আমরা প্রথমেই কিন্তু প্রশ্ন লিখিয়েছিলাম যে আমাদের এই এই প্রশ্নগুলো জানলে আপাতত আমরা জ্যোতিষ জগতে পদার্পণ করতে পারবো। তারপরে শিক্ষার কোনো শেষ নেই, মৃত্যু পর্যন্ত আমরা এই জ্যোতিষশাস্ত্র শিখতে পারবো। যেমন আমরা বারবার বলেছি যে ডাক্তার যখন বৃদ্ধ হয় তখন কিন্তু তার দিন দিন চাহিদা বৃদ্ধি পায়, যে উনি অভিজ্ঞ ডাক্তার। তো যখন আপনার এই পেশার বয়স বাড়বে, পেশায় পদার্পণ করবেন শিক্ষা গ্রহণ করে, তখন বসে সারাদিনে দেখা গেল একজন দুজন ভাগ্যফল প্রত্যাশী এলো, সারাদিন আপনাকে চেম্বারতেও খুলে বসে থাকতেই হচ্ছে। তো তখন ওখানে বসে বই পড়ে গবেষণা করে অনেক অনেক তথ্য উপাত্ত সংগ্রহ করতে আপনারা পারবেন। তো কথা হচ্ছে যে আমাদের এখন ক্লাস থেকে কোন কোন বিষয়ে জানতে হবে, আপনাদের কি কি বিষয়ে জানার প্রয়োজনীয়তা রয়েছে, সেভাবে আপনারা ক্লাসগুলোকে একটু যদি আমাকে সাজাতে সহযোগিতা করেন। আমি যেগুলো সাজানোর সেগুলো সাজিয়ে রেখেছি, কিন্তু তার ভিতরেও অনেক কিছু দেখা যাচ্ছে ঘাটতি থেকে যেতে পারে, আপনাদের আরো অনেক অনেক কিছু জানার প্রয়োজন পড়তে পারে। তো সেই যে জানার প্রয়োজন, সেই প্রয়োজনগুলোকে নোট করে ফেলুন। আজকের এই উপস্থিতি কম কেন? এই যে ক্লাসে ধরুন ভালো লাগছে না বা ক্লাস নিতে ভালো লাগছে না, কারণ ক্লাসটি 35 নাম্বার ক্লাস, ক্লাসটি হচ্ছে শনির ক্লাস। তো এই যে 35 মানে শনি, শনিতেও দেবে বিষণ্ণতা, শনি দেবে আহ বিশেষ করে আহ এই যেমন কর্মফল দিতে বাধা সৃষ্টি করবে। তো শনি আজকের ক্লাস যখন শুরু হয়েছে তখন লগ্নের কোথায় ছিল, এমনকি এই শনি এখন রাশির কোথায় রয়েছে। শনি তো তার নিজ গৃহে মূল ত্রিকোণে কুম্ভ রাশিতে অবস্থান করছে। তো এই শনি উনি তো শিক্ষা আসলে আমাদের ক্লাসে সহযোগিতা করছে কি করছে না? তো যদি করবে, কই করছে? যদি করবে তাহলে কেন
উপস্থিতি কম, কেন আমার মানসিক বিষণ্ণতা আমার মধ্যে থেকে ধরেছে, আমার মধ্যে কেন অনীহা, এমনকি এ ধরনের মনোভাব কেন জাগ্রত হলো যে সন্ধ্যার ক্লাস হয়তো তাহলে আমরা বন্ধ করে দিই। তাহলে এই যে কয়েকটি দিক কেন শনি নিয়ে আসলো, তাহলে শনির কাছে আমরা পরাজিত। পরাজিত কেন? যে পরাজিত কিন্তু নেগেটিভ দিক, বিদ্রোহ ঘটানো, ফাটল ঘটানো, ক্ষয়ক্ষতি ঘটানো, লোকসান ঘটানো, বিপর্যয় ঘটানো, মানসিক বিষণ্ণতা ঘটানো, কষ্ট দিয়ে গায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলানো, কিন্তু প্রকৃত ফল না দেওয়া। আবার শনি বিশেষ করে মানুষকে কষ্ট ক্লেশ দিয়েও নিখাত স্বর্ণে পরিণত করে। তো এই শনি কি আমাদের যে কষ্ট দিচ্ছে আজকের ক্লাসে, বা আমরা যে কষ্ট পাচ্ছি বা পেলাম, ধরেন এই কষ্ট কি আমাদের সফলতার দিকে নিয়ে যাবে কিনা? কারণ শনির যে ক্লাসটি হচ্ছে সেটি হচ্ছে শনি নাম্বারের ক্লাস, সেটি 1 তারিখ 9 মাস 7 সাল 2023, সব যোগ করলে আবার শনি, বাড়তি শুক্র, মিলে বুধ। তাহলে বুধ কি সহযোগিতা করছে নাকি সহযোগিতা করছে না? শুক্র সেখানে শান্তি বিরাজ করবে কি করবে না? শুক্র সেখানে, শুক্র যেহেতু ডিগ্রি শিক্ষকতাকে দেখে, তাহলে এখানে কোনো গুরু শিক্ষা আমরা পাবো কি পাবো না, এটিও আমাদের কিন্তু বের করে নিয়ে আসতে হবে। তাই তো আমি আপনাদের কাছে আবার একটু, যে আপনারা মনে মনে একটু সাজিয়ে ফেলুন যে আপনারা বাকি 24টা ক্লাসে আপনাদের চাওয়ার কি। তার জন্য হচ্ছে 2-2.5 মিনিটের সময়ের বিরতি নিব। সেই আড়াই মিনিটের মধ্যে আপনাদের প্রত্যেকের যে কি ধরনের ক্লাস আপনারা চান সেটি আমাদের সেই অনুযায়ী এগিয়ে আসতে হবে। দুটি ক্লাস কিন্তু এই যে নোট করেছি যে ভাগ্য পূর্ব নির্ধারিত, এটি কিন্তু একটি ক্লাস অবশ্যই দরকার, যে আমরা প্ল্যানেট দেখে কিভাবে বুঝবো যে তার ভাগ্যের স্থিরতা এখানে রয়েছে। শুধু শিল বাবু বলছেন যে আমি স্থিরকরণ দেখে বের করব। তো স্থিরকরণ দেখে যে আপনি বের করবেন যে তার ভাগ্য স্থির, এটি কিন্তু আমি কোনো ক্রমেই মেনে নিব না। আমার দ্বারা মেনে নেওয়া এটা সম্ভব নয়। যদি মেনে নিতে হয় তাহলে আর এখানে দাঁড়ানোর মতো আমার অবস্থান তৈরি হবে না কোনোদিনই। যে করণ স্থির, তার জন্য তার ভাগ্য স্থির একমাত্র করণে, আর কোনো কিছুতেই তার ভাগ্যকে চলমান করা যাবে না। তাহলে করণ যদি তার চাকাকে থামিয়ে দিতে পারে, তার চলমান জীবনের চাকা পাঞ্চার করে দিতে পারে, তাহলে আর এই 9টি গ্রহের বেঁচে থাকার দরকার কি? তারা 9টি গ্রহ 9টি ভাবে অবস্থান করে কি করবে? একটি নক্ষত্র থেকেই তো করণ তৈরি হচ্ছে, সেটি কিন্তু চন্দ্রের যে নক্ষত্র সেটি দিয়ে করণ তৈরি হচ্ছে। তো সেটি যদি জীবনকে থামিয়ে দিতে পারে, তাহলে এত কিছু আমরা কেন ক্লাস করছি? মেষ রাশির লোক এইরকম হবে, বৃশ্চিক রাশির লোক এরকম হবে, বৃষ রাশির লোক এরকম হবে, কর্কট রাশির লোক এরকম হবে, মকরের লোক এরকম হবে, কেন? এগুলো কেন? তার মধ্যে কি স্থিরকরণ নেই? কোন স্থিরকরণের মানুষ কি দিক বিদিক ছুটছে না? স্থিরকরণের মানুষ কি বিশ্ব জয় করছে না? স্থিরকরণের কোন লোক কি হিমালয় পাড়ি দিচ্ছে, হিমালয়ের উপর উঠছে না? বা ধরুন হিমালয়ে না উঠুক, সে ব্যক্তি কি চিরজীবন তার সমান কি যাচ্ছে? সে কি কখনো তার আপস অ্যান্ড ডাউন হচ্ছে না? জীবনে কখনো উত্থান পতন কিছুই হচ্ছে না, একই জায়গায় থেমে আছে? এ জায়গায় কিন্তু আমার দ্বিমত পোষণ আমি করছি। তার জন্য এই একটি ক্লাস কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের আসতে হবে, যে যদি একটি মাত্র করণ স্থিরকরণ জীবনকে থমকে দিতে পারে, তাহলে বাকি গ্রহগণের ভূমিকা কি, বা আমরা কি আর করব? তাহলে তো হ্যাঁ, যে কথাটি ওই বললাম, শিল বাবু ছিলেন না, যে চন্দ্রের নক্ষত্র থেকে করণ নির্ণয় হচ্ছে, তো সেই স্থিরকরণে মানুষের জীবনকে থমকে দিচ্ছে। তাহলে থমকে দিলে এত গ্রহগণের এত যোগ, এত কিছুর কেন, কি প্রয়োজনীয়তা রয়েছে? এর ক্লাস অবশ্যই গুরুত্বপূর্ণ। আর আয়ু নির্ণয় তো অবশ্যই দেখতে হবে। তো আয়ু নির্ণয় আমাদের শিখতেই হবে, কারণ আয়ু নির্ণয়ের পদ্ধতি যদি আমরা না শিখি, তাহলে লোকটি কতদিন পরমায়ু পেতে পারে এর একটা ধারণা তো অবশ্যই দরকার। যদিও ঈশ্বর জন্ম যিনি দিয়েছেন, প্রাণও নিবেন তিনি, তো তিনি কবে নিবেন সেটি তিনিই জানেন। তো তার ভিতরে আমরা একটি ধারণা মাত্র দিতে পারি। যদিও
বড় বড় পণ্ডিত ব্যক্তিবর্গরা এমনও কথা লিখে গেছেন যে আমি দেখেছি যে কোষ্ঠীতে লিখেছেন যে হয়তো আশ্বিন মাসে অমুক তিথিতে অমুক উম, উম, অমুক তিথিতে অমুক যোগে র- রাত্র এত দণ্ডে অমুক রোগে তার মৃত্যু সম্ভবপর, এমন ঘটনা কিন্তু পোস্টিতে লেখা দেখেছি। এমনকি যেমনটি দেখেছি তেমন মৃত্যুটাও কিন্তু উপভোগ করেছি। তখন দেখেছি যে হ্যাঁ, আশ্বিন মাসের এই তারিখে ঊর্ধ্বশ্বাসে তার মৃত্যু সম্ভবপর, রাত্র প্রহর দেওয়া রয়েছে, সেই প্রহরেই কিন্তু তার মৃত্যু হয়েছে, সেটি কিন্তু দেখেছি। তো এই যেটি লিখেছে, এটি উনি কিভাবে লিখেছেন? উনি তো মুনি ঋষি নন, বা উনি তো সেই দৈব উম, লোক নন, উনি তো আমাদের মতো সাধারণ মানুষ। উনি কিভাবে বিচার করে বের করলেন এটি? তো এই যে বের করেছেন, তো এটি কিন্তু আমাদের বের করা শিখতে হবে। আমরা ওই পর্যায়ে না পারি, আমরা যতদূর পারি ততদূর আমরা আয়ু থেকে বের করব। যাই হোক, শিখেশীল বাবুকে অসংখ্য ধন্যবাদ, কারণ তার ইসের ভিতর দিয়ে, তার বক্তব্যের ভিতর দিয়ে আমরা দুটি ক্লাসকে পেয়েছি, দুটি ক্লাসই কিন্তু গুরুত্বপূর্ণ দুটি ক্লাস পেয়েছি। তো আপনাদের 2.5 মিনিট সময় দিলাম। এই 2.5 মিনিটের ভিতর আর এই যে 24টা ক্লাসের মধ্যে আপনারা কি ধরনের ক্লাস পেতে চান, তার একটু আপনাদের তরফ থেকে আমি আশা করছি। তো ধন্যবাদ সবাইকে। 2.5 মিনিট আপনারা একটু চিন্তা ভাবনা করুন। টিটুদা, সবাই যারা যারা আছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একটা কথা বলবো, যে সবাই যার যার মতো করে একটু একটু কথা বলেন, যে এটা নোট করে নেন। সবাই আলোচনা ক্রমে যে নোটটি আসবে, এই নোটটি আমরা স্যারের কাছে দিয়ে দিব, যে আমরা এই ক্লাসটি করলে স্যার অন্তত আমাদের সুবিধা হবে, অন্তত স্যার বিশেষ করে ডাল ভাত খেয়ে যেতে পারবো, এই ক্লাসটি আমরা চাই। হ্যাঁ, এইগুলি সবাই একটু একটু করে বলেন। টিটুদা আপনার কথা ঠিকই আছে। তো টিটুদার কি ডাল ভাত খেতে কি আর জ্যোতিষীর দরকার লাগে? হ্যাঁ, না, এর বলেন তো ব্যক্তিগত সমীরণ দা। বিষয় না। টপিকটা ওইদিকে না, টপিকটা আচ্ছা ইম্পর্টেন্ট যাক, নিতে হবে। এখন হ্যাঁ, এখন কথা হচ্ছে, আমার মনে হয় যে দাদা যেভাবে সবাই সাজিয়ে রাখছে, দাদা যেভাবে ক্লাসগুলো সাজিয়ে রাখছে, হ্যাঁ, ওই দাদার মতামতটাই আমাদের মনে হয় ভালো হয় প্রাধান্য দিকে, নাকি স্যারে? তারপরেও তারপরেও আমাদের কোনগুলি বিষয় অবশ্যই জানতে হবে। এগুলিও যেহেতু স্যার বলছে আমাদের একটা ওপিনিয়ন, স্যার বারবারই বলে কিন্তু যে হ্যাঁ, এটা ঠিক। স্যারের মতো করে স্যার শিখাচ্ছে, হুম, উপস্থিতিও কম এবং অনেকে আমরা বুঝতে পারি না, এটা সত্যি। তো যার যার মত হ্যাঁ, করে দু চার পাঁচটা কথা বলুন, সবগুলি নোট করে একসাথে করে, যে আমাদের মধ্যে আলোচনা ক্রমে এই ফাইনাল সিদ্ধান্ত স্যার আসলো। যদি পারেন দয়া করে এভাবে স্যার আমরা সাহায্য করি, আচ্ছা। আমরা অনুরোধ করবো যাক, স্যারকে। স্যারকে তো আমরা অর্ডার না, দিতে পারবো না, 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 অ্যাডভাইস করতে পারবো না, স্যারকে আমরা অনুরোধ তো করতে পারবো, এই অধিকার তো কিন্তু আমাদের আছে। কিন্তু ঘটনা হলো এখন কে কিরকম ক্লাস চায়, এখন কে কিভাবে এখন যে শিখতে চায় সেটা তো এখন বিষয় হলো সেইটা, টিটুদা। এখন আমাদের আর বিষয়টা কি, মূল বিষয়টা হচ্ছে মানে আগামী দিন আমাদের হুম কোন কোন বিষয়গুলি জানার অবশ্যই দরকার। হ্যাঁ, হুম এগুলি এটা মূল আলোচ্য বিষয়। আচ্ছা টিটুদা, আয়ু বিষয় করতে গেলে তো অষ্টবর্গ বিষয় লাগে না? আয়ু বিষয় করতে গেলে ঠিক আছে, অষ্টবর্গ আপনি বিষয়। আপনি অষ্টবর্গ হলে আমরা স্যারকে বলবো অষ্টবর্গ। আহ, ঠিক আছে, একটা পয়েন্ট তাইলে লিখি, অষ্টবর্গটাও একটা দরকার, যে অষ্টবর্গটা অষ্টবর্গ একটু দরকার স্যার তো। প্রাথমিক শিক্ষা দিয়ে। হ্যাঁ, তাইলে লিখবো এটা, সবাই হ্যাঁ সম্মতি দেন তাইলে। লেখেন লেখেন, লিখে রাখেন, এক সৃগশীলটা একজনেরটা এভাবে লিখে রাখেন। হ্যাঁ সৃগশীলটা বলেন, একটা টপিক স্টুডেন্ট সবার সম্মতি লন, এটা নোট করুন, তো এইটা স্যারের কাছে দিয়ে দেবো। স্যার এই হ্যাঁ হ্যাঁ, আমরা এই অবশ্যই জিনিসটা অবশ্যই, শিখবো। অষ্টবর্গ দাদা বলছি, এটা লেখেন দাদা। আচ্ছা, অষ্টবর্গ একটা একটা লিখে নেই, সবগুলি স্যার কাছে আমরা আচ্ছা, আর তুলে স্যার ধরবো তো যে। বললো যে নবাংশ, তারপরে স্যার তো যে বললোই যেগুলো সে তো শুনে, নবাংশ, তারপরে আপনি হলো ওই যে স্বর্ণালী। ঠিক আছে, হ্যাঁ, নবাংশ তো এগুলো তো নবাংশ লিখবো। নবাংশ, স্বর্ণালী নবাংশ এসব তো লাগবেই। স্যার তো বললো শিখাবে, বললো তো। নবাংশ
ষাঁড় নারী স্যারকে বললো তো, স্যার যেটি বললো তারপরে এটিও আমাদের মধ্যে রাখি। নবংশ, হ্যাঁ, ষাঁড় নারী, নবতারা চক্র। নবতারা চক্র, হ্যাঁ। পতাকি চক্র, হুম। ভাগ্য নিয়ন্ত্রণ গ্রহটা বের করতে বলেন স্যারকে। ভাগ্য নিয়ন্ত্রণ গ্রহ ভাগ্য নিয়ন্ত্রণ গ্রহ তো হাত দিকে স্যার বলে দিয়েছিল ভাগ্য নিয়ন্ত্রণ গ্রহ বলতো। ওটা একটা আবার হাতের লেখেন, মধ্যে ওটা আবার লেখেন। আরেকটা বিষয় আছে সবার মতামত দেন। আপনি একলা বললে হবে না, আমি একলা বললে, সবাই আলোচনা করেন। নিউজ কাজীটা আছে তো? আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা প্রায়ই দেখি যে রাশিপতি এবং লগ্নপতি, এই যে রাশিপতি এবং লগ্নপতি কার প্রভাব ওই জাতকের জীবনে বেশি, এবং সে আসলে আচ্ছা কখন রাশিপতি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আর কখন লগ্নপতি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এই বিষয়টা আসলে ক্লিয়ার হওয়া দরকার। নীরজ আচ্ছা দার এখানে কি বাতাস বেশি নাকি? একটু ভিডিও অন করেন নিউজ কাজীরা, কাইন্ডলি একটু ভিডিও অন করেন। এই তো এটা একটা ধন্যবাদ। আচ্ছা বলেন, আপনার আপনার ওপিনিয়নটা বলেন লিখি। বলছি যে রাশিপতি আর লগ্নপতি প্রত্যেকটা হ্যাঁ। মানুষের জাতককে একটা গ্রহ দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে নিয়ন্ত্রিত হয়, এবং ওই গ্রহটায় ঘুরে ফিরে তারা বিভিন্ন উত্থান দেয় পতন দেয়। তখন সেই ক্ষেত্রে রাশিপতি কখন আমরা রাশিপতির কে খেয়াল করবো, আমরা লগ্নপতিকে খেয়াল করবো, এই 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 বিষয়টা টেকনিক্যাল বিষয়, তো ওই বিষয়টা আমাদের জানা উচিত। আপনি আচ্ছা মানে এই বিষয়টা আমি বুঝাইতে একটু বলে পারছেন? দিই সহজ পদ্ধতিতে। বুঝতে পারছি, মানে রাশিয়া লগ্নের ভিতরে এটা তো স্যার বারবার বলছে, এবং আমি একটি প্রশ্ন করেছিলাম যে রাশি লগ্ন কাকে বলছে। তো এইটার আমি আমার সাধ্যমতে বলার চেষ্টা করছি সবার উদ্দেশ্যেই। রাশি আর লগ্নের মধ্যে দেখবেন কার বলবত্তা বেশি, কার শক্তি বেশি, এই গ্রহটার এফেক্ট জাতকের উপরে বেশি করবে। আর রাশি বলতে তো আমাদের দৈনন্দিন জীবন, যে চন্দ্র কোথায় অবস্থান করে ওই দৈনন্দিন জীবন কিভাবে যাবে। তবে একটা জাতকের নিউজ আবার কাইন্ডলি একটু ভিডিওটা অন করেন না, দেখতে পাচ্ছি না তো। অন করা আছে। আচ্ছা তাহলে এই এই আমাদের রাশি আর লগ্নের মধ্যে দেখবেন কার বলবত্তা বেশি, রাশি লগ্নপতির বলবত্তা বেশি না রাশির বলবত্তা বেশি। যার বলবত্তা বেশি সেই গ্রহটার কিন্তু এফেক্ট করে আমাদের জাতকের। আচ্ছা তাহলে এই প্রশ্নটা আমরা রাখবো রাশি আর আপনি লগ্ন। খেয়াল করে দেখছি, মানে প্রশ্নটা হলো নিরুজা, রাশি আর লগ্নের মধ্যে কার উপরে আমরা কোন বিষয়টা আমরা বেশি দেখবো নাকি? হ্যাঁ, ওই জাতককে কে বেশি ডিকটেট করছে আসলে, আর কোন সাইডে যাওয়া উচিত, সে কি লগ্নপতিকে প্রাধান্য দিবে নাকি রাশিপতিকে প্রাধান্য দিবে, সে একটা আচ্ছা আচ্ছা মাধ্যমে তার আগানো উচিত। ঠিক আছে, কার হ্যাঁ, তাহলে ঠিক আছে। আপনারা কিভাবে সিদ্ধান্ত নিলেন যে বাকি ক্লাসগুলোকে আপনাদের, এই যেমন তার আগে আমি একটি কথা বলে নিই। যেমন ধরেন একটির সাথে সম্পৃক্ত কি, যেমন পঞ্জিকা দেখা শিখবো, যখন শিখবো তখন অ্যাফিমেরিসও একই সঙ্গে প্রয়োজন। অ্যাফিমেরিস দেখা শিখে তারপরে স্ফুট নির্ণয় শিখে তবেই না পঞ্জিকার স্ফুট সঠিক আছে কিনা এটা দেখে পঞ্জিকা দেখা শিখতে হবে। তো এটি আমাদের একটি ক্লাস দরকার। শিশুর নামকরণ পদ্ধতি একটি ক্লাস দরকার। তারপরে আয়ু বিচারের কমপক্ষে 2টি ক্লাস দরকার। তাছাড়া ধরুন জটক বিচারের কমপক্ষে 2-3টি ক্লাস দরকার। তারপরে আত্মহত্যা, যখন, হ্যাঁ, আত্মহত্যা তো ওর ভিতর চলে আসবে, ওটা তো যোগ, সেটি একটি যোগের ক্লাস চলে আসবে। তো ওটা কিন্তু এক ধরনের, মানে কি বলবো, আত্মহত্যার যোগ, আমরা একটি যোগ শিখবো, ওটা আর কিছু নয়। তো সেই পঞ্জিকা দেখা যখনই শিখবো, নামকরণ পদ্ধতি শিখবো, তারপরে হচ্ছে আমরা যখন সান্নাড়ি চক্র, তারপর নবতারা চক্র, পাতাকি চক্র, এগুলো কিন্তু সব ওই নক্ষত্র সংখ্যা দিয়ে সিরিয়াল অনুযায়ী বসায় গেলে এক মুহূর্তে আমরা শিখে ফেলবো। কিন্তু সেটি শিখতে গেলে আমাদের তার আগে কিন্তু ওই পঞ্জিকা দেখা শিখতেই হবে, এফিমেরিস শিখতে হবে। ওই যে করণ যোগ, ওটি বের করতে গেলে ওটিও কিন্তু কিভাবে আসছে সেটি বের করা শিখতে হবে। অর্থাৎ হয় এফিমেরিসকে গুরুত্ব দিতে হবে, নচেত পঞ্জিকাকে, দুটির একটিকে। তো সেই গুরুত্ব দিয়ে তবেই কিন্তু আমাদের ওই সিরিয়ালে ওই যে কয়েকটি ক্লাস ধরেন আর 5-6টি ক্লাস, ওই 6টি ক্লাস কিন্তু এক সিরিয়ালে না হলে আপনারা একটির সাথে আরেকটি সম্পৃক্ততা রয়েছে। তো তার সঙ্গে আচ্ছা স্যার, আমরা এগোতে পারবো না, আমি বলি তারপরে ইয়ে করুন।
তারপরে পরবর্তীতে আমরা যখনই ওই আয়ু বিচার করতে যাব তখনও কিন্তু আমাদের ওই সেই চন্দ্রের স্ফুটটা দরকার, যে স্ফুটটা আমাদের নির্ণয় করা আমরা এখনো শিখিনি। তাছাড়া ধরুন সেই লগ্নের স্ফুটটা দরকার, সেই স্ফুটটা আমরা নির্ণয় করা এখনো শিখিনি। তো আমরা স্ফুট সফটওয়্যার থেকে বের করছি তাই না দেখছি, কিন্তু সেই স্ফুট অনুযায়ী দশা অন্তর্দশা যে বিচার করব সেটিও কিন্তু স্ফুট অনুযায়ী আসবে, সেই চন্দ্রের স্ফুট অনুযায়ী। তো চন্দ্রের যে ডিগ্রি মিনিট যেটা রয়েছে সেটি অনুযায়ী দশা অন্তর্দশা আসবে, সেই দশা অন্তর্দশা সেটিও কিন্তু বের করা আমরা শিখিনি, কিন্তু সফটওয়্যারে চাপ দিলে পেয়ে যাচ্ছি। যদি মনে করি যে সফটওয়্যারে চাপ দিলেই তো পাবো, তাহলে আর ওটি কেন শিখবো, তাহলে আর ওই ক্লাসগুলোর প্রয়োজন নেই। তাহলে কিন্তু যখনই ওই সফটওয়্যার থেকে চাপ দিয়ে দশা অন্তর্দশা বের করব, বা ধরুন আমরা এই যোগকরণ সবকিছুই তো ওখানে পেয়ে যাচ্ছি, তিথি নক্ষত্র সবই পেয়ে যাচ্ছি, তাহলে যদি পেয়ে যাই তাহলে ওই সিরিয়ালের 7-8টি ক্লাস কিন্তু কোনো প্রয়োজন নেই। না আর স্যার, যদি লাগবে স্যার, প্রয়োজন হয় তাহলে প্র্যাকটিক্যাল কিন্তু দরকার আছে অবশ্যই স্যার। কিন্তু আপনার যেমন এই সান্নাড়ি চক্র, পাতাকি চক্র, গুরুকুণ্ডলী, বা ধরুন আপনার এই যে আহ গ্রহের প্রেক্ষাটা এমন কিছু কঠিন বিষয় নয়, এটা একটি যোগ বিয়োগের বিষয়, ডিগ্রির প্লাস মাইনাস শুরু হিসাব করলেই এটা বেরিয়ে যাবে। কিন্তু সবকিছুই কিন্তু ওই এফএমএস থেকে স্পুট বের করে পঞ্জিকা দেখা শিখে তারপরে কিন্তু আমাদের পরপর এই যেমন 7টি গ্রহের ক্লাস হলো, ওই রকম 7টি ক্লাস প্রয়োজনও হবে না, ওই 7টির মধ্যেই ধরুন ওর ভিতরেই সুসম্পন্ন হবে, এবং সিরিয়াল অনুযায়ী আপনারা ওভাবে কিন্তু শিখতে পারবেন। তখনই কিন্তু আয়ু বিচারের পদ্ধতিও ওর ভিতর দিয়েই কিন্তু শিখে যেতে হবে, যে আয়ুটা কিভাবে নির্ণয় হয়। সাধারণত আমরা জানি যে মানুষ ষড়দশা পর্যন্ত আমরা বিচার করি, যে 6টি দশা, কিন্তু মানুষ কি 8টি দশা পর্যন্ত বাঁচছে না? বাঁচছে। কেউ 9টি দশাও পর্যন্ত কিন্তু পাচ্ছে, আবার 9 দশা পার হয়ে আবার জন্ম দশাও কিন্তু পাচ্ছে। তো এই যে পাচ্ছে, এটি তো আমাদের আয়ু নির্ণয় করে বের করতে হবে। তাহলে সেই চন্দ্র স্ফুট থেকেই কিন্তু বিচার করতে হচ্ছে। তাহলে আমি কেন বিরোধিতা করব না যে স্থিরকরণ জীবনকে থমকে দেবে? তাহলে চন্দ্র স্ফুট থেকে দশা অন্তর্দশার গুরুত্ব কেন থাকবে না, বা বাকি গ্রহের গুরুত্ব থাকবে কি থাকবে না? এই সিরিয়ালের ধারাবাহিকতা যদি আমি যেভাবে সাজিয়েছি ওভাবে যদি না সাজানো যায়, তাহলে কিন্তু আপনারা মাঝপথে যদি আজকে নবতারা শিখাই, বা ধরুন আপনার সান্নাড়ি চক্র শিখাই, তাহলে আপনাদের ওটি মনে থাকবে না। অথচ আমরা যখনই নক্ষত্র সংখ্যা পাবো, এর এত নাম্বার নক্ষত্রে যে হচ্ছে সাংঘাতিক হবে, এর এত নাম্বার নক্ষত্রে যে হচ্ছে তার ধরুন ঘাতক নক্ষত্র, বাধক নক্ষত্র হবে, এটাই তো। আর নবতারা চক্রে তো সিরিয়াল অনুযায়ী জন্ম নক্ষত্র, তারপরে থেকে ঘর কেটে আমরা বসিয়ে যাব, বসিয়ে গেলে কিন্তু আমরা নবতারা চক্র পেয়ে যাব। সেই অনুযায়ী আমাদের ক্লাসগুলোকে, ওগুলো আমার সজ্জিত আছে, সেটি আমাদের পেতে হবে। তার আগে আপনাদের হাতে, প্রত্যেকের হাতে অ্যাফিমেরিস এবং পঞ্জিকা, এই দুটি জিনিস থাকতে হবে। দুটি জিনিস থেকে তারপরে আপনাদের এগোতে হবে। তো সেই জন্য আপনারা এফএমআরএস এর জন্য প্রস্তুতি নেবেন, যে যেভাবে পারবেন জোগাড় করবেন, আর না হলে আমার কাছে জোগাড় করা আছে, সেভাবেও আপনারা নেওয়ার ব্যবস্থা করবেন। তো যাই হোক, এবার বলুন আপনাদের তরফ থেকে কিভাবে আপনারা ক্লাসগুলোকে সজ্জিত চান, বাকি 24টা ক্লাস। স্যার আমি সবার তরফ কথা বলতে চাই স্যার। আপনি যেভাবে প্ল্যান তৈরি করেছেন সেটাই আমার মনে হয় বেস্ট হবে স্যার। কারণ আগে প্রথমত এপিএমএস শিখতে হবে, তার তার গ্রহ স্ফুট এবং নক্ষত্র, রাশি স্ফুট এবং লগ্ন স্ফুট, এগুলো না হলে স্যার নক্ষত্র স্ফুট পাওয়া যাবে না। আর এগুলো না হলে স্যার যেহেতু এই নবাংশ চক্র, পতাকা চক্র হোক বা যে কোনো বিচার হোক, সেগুলো স্যার বিচার সঠিক হবে না স্যার। এই জন্য আপনি যেভাবে স্যার আহ সাজিয়েছেন এটাই মনে হয় স্যার বেস্ট হবে স্যার আমাদের থেকে। এছাড়াও কিছু কিছু ক্লাস আমাদের আরো দরকার হয়তো হতে পারে, যেমন ভাগ্য নিয়ন্ত্রণ গ্রহ, সেটি আহ এই কুণ্ডলী থেকে কি করে বের করা যায়, সেটা স্যার একটু জানার বিষয় ছিল। যদি এই ক্লাসটা একটু অ্যাড করতে পারেন ভালো হয় তাহলে স্যার। হুম, লিখলাম একটি ভাগ্য নিয়ন্তা গ্রহকে, ভাগ্য নিয়ন্তা। ওকে, হ্যাঁ এটা একটি লিখলাম। তারপরে বলুন। ভাগ্য পূর্ব নির্ধারিত কিনা, এটা একটি লিখলাম।
বলেন, আরো বলেন। স্যার কিছু 100% অমোঘ সূত্র দরকার যেগুলো অকঠ্য। হ্যাঁ, ঠিক বলছেন, আমি সমর্থন করছি। অব্যর্থ কিছু সূত্র। হ্যাঁ, সেটা ওই স্থান অনুযায়ী, মানে যেভাবে হোক অকঠ্য কিছু সূত্র দরকার আমাদের, যেটা 100-100 মিলে। হ্যাঁ, অব্যর্থ কিছু সূত্র। অব্যর্থ কিছু সূত্রের মানেই হচ্ছে শতভাগ মিল। এর হ্যাঁ আর হ্যাঁ। শতভাগ লেখার দরকার নেই। অব্যর্থ কিছু সূত্র, হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আচ্ছা, হ্যাঁ, আর বলেন। তার বিশেষ করে এই পেশাটা, পেশা হুম, হ্যাঁ, মানে একটা ক্লাস করতেন যদি তার কোন দিকে শুধু পেশা, হ্যাঁ, পেশা নির্ণয় তো যদি। পেশা, হ্যাঁ, এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের কোন দিকে তার কর্মটা করা উচিত, এটার একটা আমাদের সমাজে খুব হ্যাঁ হ্যাঁ, দরকার। এটা খুব দরকার, হ্যাঁ ঠিক। পেশার তো ক্লাস একদিন করাইছিল মনে হয় স্যার। হ্যাঁ, একদিন করেছিলাম পেশা স্যার নির্ণয় যদি, করাইছিল। যেমন পঞ্চম ভাব, ওই যে বিদেশ গমন কে করবে করবে না, বিদেশ গমনে অনেক চার্ট দিয়েছিলাম, এটার তারপর ক্লাস ওই একটা ছিল। তার ব্যবসা কি হবে না হবে হ্যাঁ, ওগুলো সে করাইছিল। কর্মের জন্য যাবে না ব্যবসার জন্য স্যার যাবে, আরেকটা এগুলো হইলো নিয়ে স্যার, আলোচনা। আরেকটা স্যার এই বিষয় যেটা বর্তমান সমাজের একটা বিরাট এফেক্টেড আমাদের ভারতবর্ষে। বর্তমান সমাজে স্যার যুবকরা, বিশেষ করে কম বয়সী যুবকরা, ওই স্যার গোপনের সাথে খুব বেশি যুক্ত হচ্ছে, প্রচন্ড ভাবে অ্যাডিক্টেড, অ্যাডিক্টিভ গোপনের হয়ে সাথে যায়। যুক্ত হচ্ছে। এটা খুব আমাদের, এটা হয়তো বাংলাদেশে কম আছে, কিন্তু এটা মনে হচ্ছে সারা বিশ্বে এটা খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে এবং খুব দ্রুত ছড়িয়ে যাবে আমার মনে হচ্ছে। এই যে গোপন নেশা, গোপন নেশা বলতে এটা তো আশা করি মনে হয় ক্ষেত্র নেশা হবে, এটা আমি ঠিক হচ্ছে বলতে মানব পারছি না। চরিত্র কোন দিকে ধাবিত হচ্ছে, মানব চরিত্র কোন দিকে ধাবিত হচ্ছে। আরেকটি দরকার রোগ নির্ণয়ে জ্যোতিষ, যে রোগ হ্যাঁ নির্ণয়, রোগ হ্যাঁ, নির্ণয়, এটাই রোগ দরকার। নির্ণয় যদি। হ্যাঁ, এটা পেশা তো না স্যার, করাইছিলেন ওই রোগ নির্ণয়। দরকার। না স্যার, গোপন নেশা থেকে মানুষকে কোন চক্রে সে গোপন নেশা করতে পারে। এই যে হ্যাঁ, অনেকে হিরোইন নে, অনেকে ট্যাবলেট খা, কোটা খা, কিন্তু ড্রিঙ্কস করে না। হ্যাঁ, নার্ভগুলি দুর্বল হয়ে ব্রেনটা নষ্ট হয়ে যায়। এই মা বাবা থেকে, বাড়ি ঘর থেকে চুরি করে নিয়ে, এটা আমাদের ভারতবর্ষে ইদানিং খুব বেড়ে যাচ্ছে এই 2-3 বছর যাবত, খুব হ্যাঁ, এফেক্টেড বিষয়। তো এই কোন চক্রে তারা এরকম হতে পারে এবং তাদেরকে কিভাবে আমরা ওই পথ থেকে রেমেডির সাহায্যে, মন্ত্রের সাহায্যে ফিরিয়ে আনতে পারি, এটা একটা খুব খুব একটা গুরুত্বপূর্ণ আজকে দরকারি দাঁড়িয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এই গোপন নেশায় আসক্ত আর অব্যর্থ কিছু সূত্র, এগুলো কিন্তু প্রায় একই জিনিসের মধ্যে আসবে। তাছাড়া মানব চরিত্র কোন দিকে, ওই একই দিকের মধ্যেই চলে আসবে। একই দিনের ক্লাসেই মনে হয় এগুলো সকল কিছুই ওর হয়ে মধ্যে যাবে, চলে হয়ে আসবে। যাবে। আর হ্যাঁ স্যার ওই যে চরিত্র। হোরারি হোরারি অ্যাস্ট্রোলজির ক্লাস দরকার, ইনস্ট্যান্ট অ্যাস্ট্রোলজি যেটা। হ্যাঁ, গোচর জ্যোতিষ, তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা গোচর জ্যোতিষ তো আমরা, ধরুন যেমন রাশিফলের গত শুক্রবারের যে ক্লাসটি হলো, এই যে রাশি নির্ণয়, এই রাশি নির্ণয়টাই তো গোচর নির্ণয়ের মতোই, একই না? ঠিক। একটু সিম আছে, তারপর ওখানে কিছু এক্সট্রা জিনিস আছে, যেটা কারো জিনিস চুরি হয়ে গেছে, কেউ হারিয়ে গেছে, হ্যাঁ, তাকে পাওয়া যাবে কিনা, কিছু জিনিস চুরি হয়ে গেছে, বা ইনস্ট্যান্ট একজন এসে জিজ্ঞেস করলো যে এই বছর আমার বিয়েটা হবে কিনা বা চাকরিটা হবে কিনা, যে ইনস্ট্যান্ট যে আচ্ছা, গোচর নির্ণয় থেকে প্রশ্ন উত্তর। এটা কি স্যার সাংখ্য তত্ত্বের ভিতরে না নাকি? সামুদ্রিক শাস্ত্রের মধ্যে যেটা পড়ে সেটা তো আপনারা প্রয়োগ করতে, আপনাদেরই প্রয়োগ করতে হবে। এটা প্রয়োগ করার, ধরেন সামুদ্রিক শাস্ত্রের কম বেশি তো একটা টপিকস থাকবেই। তাছাড়া ধরেন মান্ডেন অ্যাস্ট্রোলজির একটি ক্লাস থাকবে। তো সেই মান্ডেনেও যদি যেতে হয় তাহলে ওই আমার সিরিয়ালের বাইরে যাওয়া যাবে না, ওই সিরিয়ালের ভিতর থেকেই মান্ডেন অ্যাস্ট্রোলজিতে যেতে হবে, এছাড়া যাওয়া যাবে না। না স্যার, এই একটা বিষয় হলো কি, আমিও 14 বছর ছাত্র পড়িয়েছি, টিউশনি করেছি বেকার জীবনে। হুম। একটা ছাত্র কিভাবে শিক্ষা দেওয়া যাবে, তার ছাত্ররা কিভাবে ভালো হবে, একটা টিচার কিন্তু স্যার ভালো বুঝে কোন ক্লাসটা করে কোন ক্লাসটা দিলে ছাত্ররা ভালো শিখতে পারবে। একটা ছাত্র থেকে শিক্ষক ভালো বুঝে, এই কথাটা আরেকদিন স্যার বলেছি, পুনরায় রিপিট করলাম। তো সেই হিসেবে স্যার আপনার মতো করে আপনি, আমাদের অনুরোধ,
যে আপনার মতো করে আমরা কিভাবে মঙ্গল হবে আপনি করেন। কোর্স শেষের পরে তখন আমাদের এই যদি কিছু আর অ্যাড করার লাগে তখন আমরা অনুরোধ করব 1-2টি ক্লাস হয়তো বেশি দেবেন স্যার। আচ্ছা, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, আপনারা আপনাদের মূল্যবান মানে মতামত পেশ করার জন্য। আমরা তাহলে প্রস্তুতি নিয়ে ফেলবো, যেহেতু আমরা একটা আগামী সপ্তাহ শুক্রবার কিন্তু ছুটি ছুটি থাকবে, এবং আজকে সন্ধ্যার ক্লাসও তাহলে স্টপ করে দিব। তো আজকে সন্ধ্যার ক্লাস বন্ধ করে দিয়েই, এবং আগামী শুক্রবারে ক্লাস বন্ধ থাকবে। অর্থাৎ আগামী শুক্রবার পড়ছে কয় তারিখ? আজকে 1 তারিখ, অর্থাৎ 8 তারিখ মনে হয়, 8 তারিখ না